Hello, good morning everyone. First of all, happy Women's Day to all. আজকে আবার ক্লাসে নতুন নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন যেটা বলা থাকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করা আমাদের দরকার অ্যাকর্ডিং টু আওয়ার এক্সাম, সেই রকমই কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন, সুপ্রিম কোর্ট এগ্রিজ টু হিয়ার fishermen's plea challenging Tamil Nadu government ban on purseine fishing. Purseine fishing. First question এখান থেকেই দেবে। Purseine fishing. Purseine fishing কি? Purseine fishing টা কি? এই রিডিংটা পড়িয়ে দিচ্ছি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি purseine fishing টা কি। Supreme Court has agreed to hear a petition challenging on the Tamil Nadu government ban on purseine fishing within its territorial waters, a judgment in 2023. The Supreme Court permitted purseine fishing outside the territorial waters of Tamil Nadu, specifically beyond the 12 nautical miles limit. Territorial areas থেকে 12 কিলোমিটার দূরে, কোস্টাল এরিয়া যেখানে টেরিটোরিয়াল, তামিলনাড়ু যে কোস্টাল এরিয়া সেখান থেকে 12 কিলোমিটার, ইন্ডিয়া তামিলনাড়ু যে সমুদ্র আছে বা ইন্ডিয়ান টেরিটোরিয়াল সাইট সেখান থেকে 12 কিলোমিটার দূরে, যেটাকে বলা হচ্ছে নটিক্যাল মাইলস। ওয়াইল এই নটিক্যাল মাইলস ইম্পর্টেন্ট কেন? নটিক্যাল মাইলসই হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন EEZ এর আন্ডারে পড়ে নটিক্যাল মাইলসটাই। While imposing strict condition to regulate their fishing activities, however, the Tamil Nadu government has recently imposed a ban on purseine fishing within its territorial waters, which led to the petition filed by the local fishers challenging the ban. The petitioner argued that central government's expert committee had founded no fault with the fishing method, and Tamil Nadu did not have the jurisdiction to impose such a ban. As fisheries under the purview of the government, Indian government, beyond the territorial waters, Justice A.S. Oka, heading the bench, stated that the designated authority must review to expert committee's report, particularly if it supports purseine fishing. The case is set to be heard April 26, 2005. কি বলছে না, পার্সেন ফিশিং টেরিটোরিয়াল যে কোস্টাল এরিয়াতে করা হয় ফিশিং, তামিলনাড়ুর কোস্টাল এরিয়াতে যে পার্সেন ফিশিংটা এমপ্লয় করা হচ্ছে সেটাকে ব্যান করার কথা হচ্ছে। এটার অনেক নেগেটিভ পজিটিভ দিক এর মধ্যে আছে। ফার্স্ট অফ অল, পার্সেন ফিশিংটা কি? দ্যাট ইজ আ কমার্শিয়াল ফিশিং অ্যাক্টিভিটিস বা মেথড uses a large net, the catch of that because it help to catch a group of fishes, বা যেটা একটা বড় নেট অনেক গভীরে যায়, যেটা দিয়ে একসাথে অনেক মাছ ধরা যেতে পারে, যেটার প্রসেসটার নাম হচ্ছে পার্সেন ফিশিং। মানে পার্সেন ফিশিং বলা হচ্ছে, যেমন পার্স একটা বড় আকারের হয়ে থাকে, সেই জন্য একটার মধ্যে অনেক জিনিস আমরা ঢোকাতে পারি বড় বড় ব্যাগের মধ্যে। সেম থিংস, নেটের পরিধি, নেটের কোয়ালিটি এমন মাইক্রো লেভেলের হয় যেটা বোঝা যায় না যে নেটটা যখন দেখবে এরকম বড় এরিয়াতে, বিশেষ করে যে সুন্দরবন এরিয়াগুলোতে যেসব সামুদ্রিক উপকূলে মাছ ধরা হয়, তো সামুদ্রিক উপকূলে মাছের যে দীঘা ও মন্দারমণি যখন আমরা ঘুরতে যাই, যে বড় বড় নেটগুলো থাকে সেইগুলো কিন্তু একটা এক্সাম্পল হচ্ছে পার্সেন নেট বা পার্সেন ফিশিং এর। সেই নেটগুলো যখন সমুদ্রে ফেলে দেওয়া হয় তখন কিন্তু ওই পয়েন্ট থাকে, এক একটা করে পয়েন্ট কতদূর যাচ্ছে সেটা দেখা যায়। নেটে সার্চ করলে পেয়ে যাবে ছবিগুলো দেখতে। তো সেইখান দিয়ে বোঝা যাচ্ছে যে একটা নেট, নর্মালি নেট কিরকম হয়, মিডিয়াম সাইজের হয়, সেই নেটটা যখন ইউজ করা হচ্ছে তার মানে একদম সামুদ্রিক এরিয়া অনেকটা কভার করা যাচ্ছে, তার সাথে একসাথে সমস্ত মাছ ধরা যাচ্ছে। তো এতে কি ইম্প্যাক্ট পড়ছে? একটা মেরিন কোস্টাল লাইফের যে ইকোসিস্টেম সেটার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, যার জন্যই গভর্নমেন্ট ব্যান করছে যে এইরকম ফিশিং সিস্টেম বা এইরকম ফিশিং প্রসেস ইউজ করা যাবে না। নেক্সট কি দিচ্ছে গভর্নমেন্ট কি স্ট্যান্স নিয়েছে জন্য? ইট ইজ এ ক্রুশিয়াল ডেভেলপমেন্ট, আ সেন্ট্রাল গভর্নমেন্ট এফিডেভিট ফিল্ড ইন May 2024, পরিষ্কার বোঝা যাচ্ছে। Stated that the subject of fishing and fisheries beyond the territorial waters, ওয়াটারের যে সীমানা আছে সেই সীমানার পরে ফিশিং অ্যান্ড ফিশারিজদের কোনো রকম কিছু স্টেট করা যাবে না, কিছুই প্র্যাকটিস করা যাবে না, ওখান থেকে ফিশিং করা যাবে না। আন্ডার দ্য ম্যান্ডেট অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, এটা কার আন্ডারে? ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে। দ্য এফিডেভিট ক্লারিফাইড দ্যাট দ্য ডিপার্টমেন্টস অফ ফিশারিজ
Government of India had not imposed any restriction on person fishing in exclusive economic zone beyond the territorial waters. Question is coming from this area. Exclusive economic zone, এটা কি? Exclusive economic zone is mainly found in maritime area that entails the 200 nautical miles, মানে যেটা বিস্তৃত হচ্ছে 12 কিলোমিটারের পর্যন্ত শুধু ফিশিং করা যাবে, যেটা বিস্তৃত এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেখান থেকে সমুদ্রের নিচের তেল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা যে তুলতে পারি, যেগুলো ইকোনমিক সোর্সেস এর জন্য সব থেকে বেস্ট, সেই জায়গাটা কতটা না বিস্তৃত? 200 নটিক্যাল মাইলস, 200 নটিক্যাল মাইলস পর্যন্ত এটা বিস্তৃত। From a nation coastline within the zone, the coastal country has right to explore, to exploit nature resources. এই আন্ডারে কি ইইজেড এর আন্ডারে কি পড়ছে? ইইজেড এর আন্ডারে পড়ছে একটা যেসব কান্ট্রি কোস্টাল এরিয়া, যেসব কান্ট্রিতে কোস্টাল এরিয়া যেগুলো আছে তারা ইইজেড এর আন্ডারে পড়ছে, তাদের রাইট আছে যে তারা এক্সক্লুসিভ ইকোনমিক জোনের যে স্কিম বলে এক্সক্লুসিভ ইকোনমিক আন্ডারে তারা তাদের ওই কোস্টাল এক্সপ্লোর করতে পারবে, কোস্টালকে রিসোর্সেস যদি ওখান থেকে কিছু ইকোনমিক রিসোর্সেস হয়ে থাকে সেটা তারা ইউটিলাইজ করতে পারবে। নেক্সট হচ্ছে দ্য এক্সপার্ট প্যানেল হুইচ হ্যাড বিন, এখান থেকে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের যদি বলতেই হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের এটা প্রথম কে ইয়ে করে, স্টার্ট কোথায় হয়? ইউএনসিএলওএস এটা স্টার্ট করে আন্ডার দ্য ল অফ সি কনভেনশন, মানে প্যাক্ট মানে এগ্রিমেন্ট কি বা স্কিমটা কি স্টার্ট করে? কনভেনশন অফ দ্য ল অফ সি। ইজেড কে স্টার্ট করে? ইউএনসিএলওএস, ঠিক আছে, আন্ডার দ্য ইউনাইটেড নেশন কনভেনশনস ল অফ সি। ফুল ফর্ম আমি লিখলাম না, আমি শর্টে লিখে দিচ্ছি, ইউনাইটেড নেশনস কনভেনশনস ল অফ সি। ওকে, এর আন্ডারে শুরু হয় এই ইজেড এটা স্কিম বলো। তারপরে কি দিচ্ছে? ইজেড এর আরেকটা বেনিফিট হচ্ছে ইট ক্যান বি প্রডিউস এনার্জি উইন্ড অ্যান্ড কারেন্টস টু ওয়াটার, বায়ু শক্তির সাথে জলশক্তি যে টারবাইন ঘুরিয়ে আমরা এর আগের দিন তার আগের দিন পড়ছিলাম উইন্ড এনার্জির মধ্যে অফশোর অ্যান্ড অনশোর। অফশোর মানে হচ্ছে এই যে এক্সপ্লোর ইজেড এর যেটা, সেটা হচ্ছে অফশোর এনার্জির মধ্যে পড়ছে। ওকে, এটা কিসের মধ্যে পড়ছে না? অফশোর এনার্জির মধ্যে পড়ছে। অফশোর এনার্জিতে উইন্ডের সাথে ওয়াটার টারবাইন ঘুরিয়ে যে এনার্জি ক্রিয়েট করা হয় সেটাকে বলা হচ্ছে অফশোর এনার্জি। এখান থেকে কিভাবে কোশ্চেন আমি রিলেট করছি, যারা যারা দেখো প্রতিদিনের ক্লাস তারা ভালো মতো বুঝতে পারবে, বাট অনেকেই দেখে না, প্রতিদিনই আমি দেখি অনেক স্টুডেন্ট কম থাকে, মেবি হয়তো পড়ানো পছন্দ নয়। তো সামহাও আমি যথেষ্ট যেরকম ভাবে আমি নিজে পড়ি সেইভাবেই পড়াচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়, তার সাথে সাথে সাবজেক্ট লিঙ্ক করে নিজেরা পরীক্ষার সময় যাতে কোনো কোশ্চেন স্কিপ না করা যায়, অ্যাটলিস্ট একটা পয়েন্টও জানা থাকলে কিছু একটা আমি রাইট টিক করে আসতে পারবো। নেক্সট কি দিচ্ছে? দ্য এক্সপার্ট প্যানেল হুইচ হ্যাড বিন টাস্কড উইথ evaluating the impact of purse fishing concluded that the method did not result in serious resources depletion. Did not result in serious resource depletion. Serious resource depletion বলতে কি বলবো? যেটা আমাদের মানে এনার্জি ক্রিয়েটিভিটি বা এক্সপ্লয়েট করে যে জিনিসটা আসার কথা ছিল সেটা সেইভাবে ওখানে ইমপ্লিমেন্টের কথা হয়নি বা করা হচ্ছে না। রেজাল্ট ইজ সিরিয়াস রিসোর্স ডিপ্লেশন। ইমপ্লিমেন্টের থেকেও এখানে যেটা বলা হচ্ছে রিসোর্সেস যে আমাদের কাছে থাকে সামুদ্রিক রিসোর্সেস সেইগুলোর উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, সেইগুলো যথেষ্ট পরিমাণে যেটুকু নেওয়ার দরকার তার দ্বিগুণ হয়তো বেরিয়ে যাচ্ছে, বা যেটুকু কনজারভেটিভ রাখা দরকার সেটুকু আমরা কনজারভেটিভ রাখতে পারছি না। নেক্সট significance the panel also recommended the person fishing in the territorial waters and the is subject to certain condition. প্যানেল কি রেকমেন্ডেড করেছে? পার্সন ফিশিং দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স এর মধ্যে ইনক্লুড রাখতে হবে। তামিলনাড়ু থেকে তামিলনাড়ু কোস্টাল পর্যন্তই থাকবে, তার বাইরে তো থাকতেও পারবে না, কারণ তার পাশে শ্রীলঙ্কা আছে। যখন ম্যাপ দেখবে এই ক্ষেত্রে অ্যাটলাস নিয়ে বসবে, তামিলনাড়ু কোস্টাল এরিয়া বা তামিলনাড়ুর সাথে আর কোন কোন দেশের চলছে, মেইনলি আমরা মাঝে মধ্যেই দেখে দেখি তামিলনাড়ু ফিশিং আর ক্যাপচার বাই শ্রীলঙ্কা, কারণ তামিলনাড়ুর সাথে যে পাল্ক অফ স্টেট যেটা শ্রীলঙ্কা তামিলনাড়ুর মধ্যে বে এরিয়া, সেখানে কিন্তু মাঝে মধ্যে এই নিয়ে গভর্নমেন্টের সাথে শ্রীলঙ্কান গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে বায়োল্যাটারাল এগ্রিমেন্ট হয়ে থাকে ফিশিং নিয়ে।
আইআর রিলেট করা গেল, এখান দিয়ে। এইভাবে রিলেট করো ভাই, না হলে কিন্তু পরীক্ষার সময় কেউ এক নাগারে কন্টিনিউয়াসলি পড়াটা ইম্পসিবল। Subject to certain conditions. Significance of the case. The outcome of this case could have significant implications of the fishing industry, particularly for local fishers in Tamil Nadu who rely on purse seine fishing. The outcome কি, এটা কি আউটকাম দিচ্ছে, সিগনিফিকেন্স কেন, এটা সবথেকে কি গুরুত্ব আছে, এটা সিগনিফিকেন্স মানে গুরুত্ব। সিগনিফিকেন্ট ইমপ্লিকেশন দ্য ফিশিং ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি সামুদ্রিক মাছ, তামিলনাড়ু যে অন্ধ্রপ্রদেশ এই এরিয়াগুলোতে যে যত পরিমাণ সামুদ্রিক মাছ এক তো ইম্পোর্টও করা যায়, এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, বেশিরভাগটা এক্সপোর্ট করা যে ফিশগুলো যাচ্ছে ইন্ডিয়া থেকে, সেইগুলো ফিশিং ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় ইম্প্যাক্ট। কারণ একটা নেট দিয়ে যদি আমি একসাথে অনেক মাছ ধরতে পারি, বিশেষ করে টন টন মাছ, 2 টন 3 টনের বেশি মাছ ধরতে পারি, তো স্বাভাবিক কম খাটনিতে বেশি টাকা ইনকাম করার একটা সোর্সেস ফিশিং ইন্ডাস্ট্রির। পার্টিকুলারলি লোকাল ফিশার্স ইন তামিলনাড়ু, এক্স্যাক্টলি যারা ঘুরতে গেছে সাদার্ন ইন্ডিয়াতে, তামিলনাড়ু বলো যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে ওখানে বেশিরভাগই মৎস্যজীবী। ইভেন ইন কেস অফ আমরা যখন সাউথ ইন্ডিয়ান মুভি দেখি, প্রত্যেকেই দেখে থাকি সাউথ ইন্ডিয়ান মুভি, সাউথ মুভিজ, তো সেখানেও দেখা যায় ফিশিং তাদের হচ্ছে মেন ইকোনমিক সোর্সেস। লোকাল ফিশার্স ইন তামিলনাড়ু হু রিয়েলি অন দ্য পার্স ইন ফিশিং। শুধু তামিলনাড়ু বলবো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, যে দীঘা টিঘা এরিয়াতে, তারপরে হচ্ছে সুন্দরবন এরিয়াতেও আছে, ডায়মন্ড হারবার সুন্দরবন এরিয়াতে প্রচুর এরকম কাকদ্বীপ এরিয়াগুলোতে ফিশিং এর জন্য প্রচুর হয়, সেখানেও এই পার্স সেন্ট ফিশিংটা এই প্রসেসটা ইউজ করা হয়। If the court upholds the state right to regulate fishing within its territorial waters, it may set a precedent for state level regulation of fishing. The court যদি এটাকে রেগুলেট টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে যদি এটাকে রাইট না দেয়, রাইট হিসাবে ধরে রাখে, ইট মে সেট আ প্রেসিডেন্ট ফর দ্য স্টেট লেভেল রেগুলেশন অফ ফিশিং। তাহলে এটার নেগেটিভ প্রেসিডেন্ট মানে একটা প্রাদুর্ভাব, একটা খুব একটা যে পজিটিভ কিছু আসবে না কিসের ওপর না, স্টেট রেগুলেশন অফ ফিশিং। তাহলে স্টেটের থেকে সেরকম কিছু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে না যদি এটা স্টেট কোর্ট আপহোল্ড করে রাখে এই রাইটটাকে। যদি পার্স ইন রাইটটা স্টেট আপহোল্ড করে রাখে, মানে ধরে রাখে যে এই রাইটটাই ঠিক, তাহলে কিন্তু স্টেট বলতে এখানে ইউনিয়ন গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে, তাহলে স্টেটের থেকে কোনো রকম কোনো পজিটিভ ইম্প্যাক্ট আসবে না। নেক্সট, পার্স ইন ফিশিং আমি বলে দিলাম, পার্স ইন ফিশিং তবু এখানে ডিটেলসে আছে। It takes a place in an open ocean using a large net, the parson, to target the dense schools of single species pelagic midwater to fish like tuna and mackerel. কি fish না tuna and mackerel, অনেক সময় বিশেষ করে যে রান্নার যে অনুষ্ঠানগুলো হয় বাইরে, মানে টুনা মাছ যেটা হয় সেটা মেইনলি ইম্পোর্ট থেকেও এক্সপোর্ট করা হয়ে থাকে। এটা সামুদ্রিক মাছ, এর একটা ভিটামিন যে B3 থেকে শুরু করে ভিটামিনের যে লেভেল সেটা হচ্ছে এই টুনা মাছে সব থেকে বেশি থাকে, ভিটামিন B3। হ্যাঁ, নেক্সট আরেকটা কি মাছ থাকে না, ম্যাকরিয়েল মাছটা সামুদ্রিক মাছই বলবে। এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন দিতে পারে যে এই দুটো মাছ কি মাছ, এজ আ মানে লবণাক্ত জলের ব্যাকরিশ ওয়াটারের মাছ, নাকি সুইট ওয়াটার ফিশ, নাকি ইয়ে তোমার সল্টেড ওয়াটার ফিশ, এইরকম কিছু অপশন দিয়ে দেবে, দিয়ে তারপরে এই নাম দিয়ে দেবে। Next, a seine net is a suspended like a curtain from the ocean on surface that floats along top edge and a weighted rope thread to the bottom. কি দিচ্ছে, a seine net suspended like a curtain from the ocean surface floats along the edge, মানে সারফেসটা উপরের যে সারফেসটা সেটা তাদের যে প্রান্তগুলো সেগুলোই দেখা যায়, বাট একদম ওশিয়ানের যে বটম নিচে গিয়ে সেটা ওশিয়ানের বটমে এটা পর্যন্ত পুরো বিস্তৃত থাকে। রোপ থ্রেড টু দ্য বটম, যে দড়িগুলো বাঁধা থাকে সেইগুলো, যে বটম পর্যন্ত যে দড়িগুলো বাঁধা থাকে সেইগুলো পর্যন্ত উঠে থাকে, সেটাই শুধু দেখা যায়, তাছাড়া আর কিচ্ছু দেখা যায় না। When a group of fish is found, a small boat will lead the net in a circle so the curtain surrounds the school. A group of fish is found. When a group of fish is found, আমরা দেখি যে সমুদ্রে বলো নদীতে বলো, বিশেষ করে নদী পুকুরগুলোতে, যে একটা মাছের সাথে অনেক ঝাঁক মাছ যাচ্ছে, তো সামুদ্রিক এরিয়াতে যখন দেখে ওয়ান এ গ্রুপ অফ ফিশ ফাউন্ড, যখন একসাথে একটা মাছের ঝাঁক খুঁজে পাওয়া যায় তখন এই নেটটাকে ফেলা হয়। এবং কি দিচ্ছে,
মাঝখানে দেখবে ঘুরতে গেলে নদীতে তো নয়, সমুদ্রে অনেক সময় মিডিলে যে বোটগুলো থাকে, মিডিলে যে বোটগুলো ইয়ে করছে, সেলিং করছে, তো সেইখানে এই প্রসেসে তারা এইভাবে মাছ ধরে কি না, পার্সেন ফিশিং। ওকে, আ স্মল বোট লিড উইথ দ্য নেট ইন আ সার্কেল কার্টেন সারাউন্ড, চারিদিকে ওই নেট থাকে, একটা বোটটা থাকে মাঝখানে, সেই বোটের চারিদিকে সেই নেটটাকে ঘুরিয়ে রাখে, সেই নেটটাকে ঘুরিয়ে রেখে তারা মাছগুলো ধরে। Once encircled, the bottom of rope is the net is drawn tight to snare the fishing, prevent the from escaping. যদি একটা এনসার্কেল মানে একটা যদি ঢুকে যায়, দ্য বটম অফ রোপ ইট নেস ডন টাইট, বটম অফ ডেন মানে নিচের যে দড়িটা থাকে সেটা টাইট হয়ে যায় এবং সারা সেখান থেকে পালাতে পারে না। দিস ড্রনিং শার্ট অফ দ্য স্নেইন ইজ লাইক টাইটেনিং দ্য কোর্ডস অফ দ্য স্টারিং পার্স, হেন্স দ্য নেম। কেন এটা দিচ্ছে? দ্য ড্রনিং শার্ট আ সেইন লাইক আ টাইটেনিং দ্য কর্ডস, ড্রনিং সাইড মানে নিচের যে ড্রন করছে, নিচের দিকে যেটা নেমে যাচ্ছে সেটা টাইটেনিং দ্য কর্ডস মানে দড়ি যখন একটা বটুয়া কেমন হয়, যে দুদিক দিয়ে টানলে যেরকম যত টানছি মাঝখানটা ক্লোজ হচ্ছে না, সেম থিংস যখন একটা গ্রুপ পড়ছে মানে নিচের দিকটা চাপ পড়ছে আর এই দিকে দুটো দড়িতে যখন চাপ পড়ছে তখন এই দুটো দড়ি ক্লোজ হতে শুরু করছে, আর যার ফলে নিচের মাছগুলো আর বেরোতে পারছে না। তো পার্স, দ্যাটস কল্ড, ইটস কল্ড পার্স, it's called pars, and that's why this process is named pars fishing, but sorry, parseine fishing. Parseine fishers frequently use fish agreements devices to find their catch. ফ্রিকোয়েন্টলি মানে যেখানে সেখানে তারা তাদের এগ্রিমেন্টস, ফিশ এগ্রিমেন্ট ডিভাইসেস, ওই ডিভাইস যেটা পার্সেন ডিভাইস, সেটাকে যেখানে সেখানে যেখানে মাছ তারা দেখতে পায় সেখানে সেখানে সেটা ইউজ করতে পারে। কোনো নির্দিষ্ট একটা জায়গা নেই যে এখান থেকেই তুমি মাছটা ধরতে পারবে। সরি, যদি মনে হয় যে মিডল অফ দ্য ওশিয়ানে গিয়ে বা কোস্টাল সাইড থেকে, যেখান থেকে সমুদ্রের বিচ তার থেকে দূরে গিয়েই মাছ ধরছে, সেই জায়গা থেকে আরেকটু দূরে যেতে হবে, তো সেই জায়গাতে গিয়েও তারা এই পার্সেন ফিশিং প্রসেসটা ফলো করে। এফএডি আর ম্যান মেড ফ্লোটিং অবজেক্ট দ্যাট অ্যাট্রাক্ট ফিশ, can be either drifting and anchored. FADs are equipped with geolocating equipment and sonar to find their target species. কি দিচ্ছে? FADs are the devices equipped to geolocating equipment, যেটা লোকেট করে কোথায় মাছটা রয়েছে, লাইক আ জিপিএস, কোথায় আমরা সিচুয়েশনটা রয়েছি বা কোথায় আমি যাব, কোথায় আছে আমার যেখানে আমি যেতে চাইছি সেই জায়গাগুলো লোকেট করতে পারে জিপিএস এর মাধ্যমে, জায়গার সংক্রান্ত সেম থিংস জিওলোকেটিং প্রসেস এফএডি। Sorry, equipment and sonar to find the target species. They increase the efficiency of fishing operation to reduce uncertainty around the catch volumes. They increase the efficiency of fishing operation. তারা তাদের এই কার্যকারিতা, ফিশিং অপারেশন যখন তারা মাছ ধরার এই কার্যকারিতাটাকে and reduce uncertainty around catch volumes. তার চারিদিকে যে আরো যে অন্যান্য কিছু জিনিসগুলো থাকে এইগুলো ধরার ফলে কমে যাচ্ছে। আনসার্টেনিটি অ্যারাউন্ড, যে অন্যান্য বলতে মাছের সাথে সাথে আরো অনেক কিছুই সমুদ্রে ভেসে বেড়ায়, সেইগুলো এর মধ্যে ভলিউমটাকে বাড়িয়ে তুলছে। নেক্সট, বোস মেটাল। Scientists have recently discovered a potential new state of matter called Bose metal. Is called niobium dyselenide. Niobium dyselenide. Very important. A short form আছে নিশ্চয়ই, NBSE2 exactly. সরি, খুব কাশি হচ্ছে। নিওবিয়াম ডিসলেনাইড, যদি কেউ কেমিস্ট্রি অপশনাল থাকে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যে কেমিস্ট্রির ইয়েটা থাকে না, কি বলে ওটা, ডিটেলসে যখন কেমিস্ট্রি আমরা পড়ি, আমি তো কেমিস্ট্রি স্টুডেন্ট না, তবুও দেখেছি যখন কেমিস্ট্রি যে যাদের অপশনাল ছিল, কেমিস্ট্রি যে প্র্যাকটিক্যালি দেখি কোথায় একে একে যেটা বোঝাতে হয় সেই এইটা জেনে রাখো, কারণ পরীক্ষার সময় কিন্তু এইরকম কিছু গ্যাসের মেটালসের দিয়ে তার বিশ্লেষণ করতে দেবে।
sorry. This state is found between a normal metal to superconductor and a superconductor. This discovery has been confirmed by a team Chinese and Japanese scientists. Who found it? Chinese and Japanese scientists. এটা কি দা ফাউন্ড বিটুইন এ নর্মাল মেটাল এন্ড সুপারকন্ডাক্টর। সুপারকন্ডাক্টর আমরা জানি যা পরিচালনা সব থেকে ফাস্ট বেশি, মেটাল এবং সুপারকন্ডাক্টরের জন্য এইটা ফাউন্ড করা হয়েছে, এই মেটালটাই, যেটার নাম হচ্ছে নিওবিয়াম ডিসেনাইড। বোস মেটালটা কি ডেফিনেশন? ইট ইজ আ হাইপোথেটিক্যাল মেটালিক স্টেট ওয়্যার ইলেকট্রন pairs copper pairs are formed, but this state does not become superconducting. বোস মেটাল কি? ইট ইজ আ হাইপোথেটিক্যাল মেটাল স্টেট যেখানে ইলেকট্রন পেয়ার্স এর মধ্যে কিসের পেয়ার থাকবে? কপারের পেয়ার, যেটা কপারের পেয়ার আর কপারের পেয়ার তৈরি হবে, বাট সেটা কিন্তু সুপার কন্ডাক্টিং এর মতো কাজ করবে না। স্টেট, ইট ইজ এন ইন্টারমিডিয়েট স্টেট বিটুইন নর্মাল মেটাল অ্যান্ড সুপার কন্ডাক্টর। এটার কি কাজে, মানে কখন এইটা কাজ করবে? নর্মাল মেটাল টু সুপার কন্ডাক্টর। যখন আমি কোনো একটা নর্মাল মেটাল থেকে সুপার কন্ডাক্টরের ট্রান্সফার বা সুপার কন্ডাক্টরের মধ্যে তড়িৎ প্রবাহ করতে যাচ্ছি, তখন এই মেটালটা কাজ করবে। Which challenges the theories of conventional solid state physics. Which challenges the theories of conventional solid state physics. Solid state physics বলতে যেটা ফিজিক্সের বেস যদি বলা হয়, সলিড স্টেট মূল ধারণা, সেটার উপরে এটা একটা কনভেনশনাল থিওরিও পর্যন্ত আছে। কি ফিচার্স কি? ইলেকট্রনস আর অর্গানাইজড ইন কপার পেয়ার্স। ইলেকট্রনস আর এই মেটালের কি ফিচার্স? ইলেকট্রন যে প্রোটন ইলেকট্রন আমরা প্রত্যেকেই জানি, ইলেকট্রন কিসের উপর? এটা পুরোপুরি কপার পেয়ার্স অর্গানাইজ থাকে, বাট দে আর আনএবল টু অ্যাচিভ লং রেঞ্জ কোহেরেন্স ডিউ টু হুইচ মেটাল ইজ আনএবল বিকাম আ সুপার কন্ডাক্টর। যেটা কিনা লং রেঞ্জ কোহেরেন্স অ্যাচিভ করতে পারে না, যার জন্যই এই মেটালসটা আনএবল টু বিকাম আ সুপার কন্ডাক্টর। এই মেটালটা সুপার কন্ডাক্টরের মতো কাজ করতে পারে না। Due to this, partial electrical resistance remains in the material, whereas the resistance in the superconductor is zero. Partial electric resistance remains in the material. जो electric যে resistance থাকে partial, কিছুক্ষণ মানে একদমই অল্প partial resistance, সেটা এই মেটেরিয়ালে কিছুটা হলেও আছে, বাট resistance in superconductor একদমই জিরো। সায়েন্টিফিক স্টাডিজ কি দিচ্ছে? সায়েন্টিফিক স্টাডিজ এর মধ্যে recent experiments have indicated that its existence in materials like niobium diselenide. This state has been observed under the influence of the thin layers and applied magnetic fields. কোশ্চেনটা দেবে এখান থেকে, এই যে মেটালটা এটা কোন ফিল্ডে বা কিভাবে ইউজ করা যায়? ইনফ্লুয়েন্স অফ থিন লেয়ার্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। যখন কোনো একটা থিন লেয়ারের সাথে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্সের কোনো একটা আমরা ফিজিক্সের ইলেকট্রনিক কিছু একটা ক্রিয়েট করছি বা ইলেকট্রনিক প্রবাহ, তড়িৎ প্রবাহ করানো হচ্ছে, তখন এই বোস মেটালটা ভেরি ইম্পর্টেন্ট। এই বোস মেটালের কাজ তখনই। কি ফিচার্স অফ বোস মেটাল? ইন্টারমিডিয়েট স্টেট, ইট ইজ আ স্টেট বিটুইন মেটাল অ্যান্ড সুপার কন্ডাক্টর। কার মধ্যে হয়ে থাকবে বোস মেটালটা? কখন কাজ করবে? মেটাল অ্যান্ড সুপার কন্ডাক্টর, অন্য কিছুর মধ্যে কিন্তু কোনো কাজ, অন্য মেটালের সাথে কিন্তু এটার কোনো কাজ হবে না। অনলি ফর মেটাল অ্যান্ড সুপার কন্ডাক্টরের মধ্যে এর রিলেশন থাকবে। Copper pair formation, in these electron pairs are formed. Copper pair formation, most metal কিন্তু ইলেকট্রন, একটু আগেই বললাম ইলেকট্রন হচ্ছে copper pairs, but they are unable to achieve superconductivity. Abnormal conductivity, its conductivity is higher than normal metals. এটা abnormal conductivity বলতে যেটা abnormal বা কিছুটা হলেও অপ্রাসঙ্গিক, বা অপ্রাসঙ্গিক বলবো না, কিছুটা হলেও নর্মাল অ্যাক্টিভিটি নয় সাধারণের মতো, এটা কি না? হায়ার দেন নর্মাল মেটালস। এটার কন্ডাক্টিভিটি নর্মাল মেটালসের থেকেও অনেক বেশি, বাট ইট ইজ নট ইনফিনাইট লাইক সুপার কন্ডাক্টর। বাট এটা সুপার কন্ডাক্টরের মতো অতটাও ইনফিনাইট নয়, বা হ্যাঁ অতটাও ইনফিনাইট নয়। কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা কি? আর স্ট্রং ফেজ ফ্লাকচুয়েশন ডিসরাপ্ট দ্য কোহেরেন্স কপার পেয়ার্স। স্ট্রং ফেজ ফ্লাকচুয়েশন ডিসরাপ্ট দ্য কোহেরেন্স অফ কপার পেয়ার। যখন কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা আমরা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা মানে কি? কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আস দ্য র্যান্ডম চেঞ্জেস, মানে এলোমেলো ভাবে যে চেঞ্জ হয়েই থাকছে ইন এনার্জি লেভেলস ইন আ স্পেস। এনার্জি লেভেলস ইন আ স্পেস, কোনো একটা স্পেসের মধ্যে এলোমেলো ভাবে যখন খুশি যে বাড়ছে কমছে এরকম ভাবে এনার্জি তখন চেঞ্জ হতে থাকছে চারিদিকে, তো ইটস আ কোয়ান্টাম ফ্লাকচুয়েশন।
কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ইজ a strong phase fluctuation disrupt coherence and copper pairs. কপার পেয়ার্স কি করবে? ডিসহেরেন্স করবে, ডিসরাপ্ট করবে সেটাকে, এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা যেটা ঘটে থাকে সেটা এই ক্ষেত্রে স্ট্রং হবে, যেটা অতটাও হবে না, যেটা হয়ে থাকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে, যে বারবার করে উঠছে নামছে কম হচ্ছে বেড়ে যাচ্ছে, বাট ইন দিস মেটালে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা সেটা স্ট্রং ফেজ ফ্লাকচুয়েশন থাকবে। ঠিক আছে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ হল রেজিস্ট্যান্স, দিস indicates that charge of transport by the copper pairs rather than individual electrons. Pairs transported by copper pairs rather than individual electrons. Individual electrons এখানে কোনো ট্রান্সফার হবে না, যা হবে পেয়ারসই করা হবে, কপার পেয়ারসের মধ্যেই যাবে। Observed in the thin two-dimensional materials, this has been observed especially in the ultra thin superconducting films under specific condition. This has been observed especially in the ultra thin superconducting films under specific condition. এইটা কোথায় দেখা যায় বা কোথায় আমরা দেখতে পাই? এটা মেইনলি দেখা যায় আমাদের যে এলইডি টিভি গুলো থাকে, একদম পাতলা পাতলা এলইডি টিভি, এলইডি লাইট যে জিনিসগুলো হয়ে থাকে, সেইটাতে এই বোস মেটালের জিনিসগুলো ইউজ করা হয়। এক্স্যাক্টলি তাই, কারণ আমাদের এলইডি টিভি ইলেকট্রনিকের যে চার্জেস থাকে, কখনো ইলেকট্রনিক্সের যে পজিটিভ নেগেটিভ যে জিনিসগুলো হয়ে থাকে, কারণ ইলেকট্রিসিটি প্রত্যেকের বাড়িতে তো একই রকমের ইয়ে থাকে না, কারোর বাড়িতে হাই ভোল্টেজ থাকে, কারোর লো ভোল্টেজ থাকে, তখন যে আমাদের ফ্লাকচুয়েশন গুলো হয়ে থাকে ইলেকট্রিসিটি পেয়ারেস থাকে, তো সেই ক্ষেত্রে এই মেটালের জিনিসগুলো এই ক্ষেত্রে ইউজ করা হয়, যাতে তার উপর কোনো সেই প্রোডাক্টের উপর এলইডি লাইট বলো, এলইডি টিভি বলো, এইসব প্রোডাক্টের উপরে কোনো যাতে নেগেটিভ ইম্প্যাক্টটা না পড়ে বা কিছু খারাপ না হয়ে যায়। নেক্সট, লিমিটেশন অফ দ্য বোস মেটাল। লিমিটেশন কি কি? নো প্র্যাকটিক্যাল ইউজ, ইট হ্যাজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন ওয়েট। এক্স্যাক্টলি, কোনো প্র্যাকটিক্যাল ইউজ নেই এটার ক্ষেত্রে, যে কোনো রিসার্চ সেন্টার থেকে শুরু করে যে প্র্যাকটিক্যালি কিছু একটা করবে, প্র্যাকটিক্যাল ইউজ কিছু নেই। এটা অনলি ফর টেকনোলজিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। টেকনোলজি বলতে বলেই দিলাম কোথায় কোথায় এগুলো ইউজ হয়। এক্সপেরিমেন্টাল ডিফিকাল্টি, প্রিসাইজ কন্ট্রোল ওভার দ্য টেম্পারেচার, থিকনেস অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ নিডেড হুইচ ইজ ডিফিকাল্ট টু অ্যাচিভ। কি কি দরকার না? কন্ট্রোল ওভার টেম্পারেচার, যেখানে টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবো। থিকনেস অফ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের একটা আলাদাই পার্ট থাকে এটাতে, যেখানে ম্যাগনেটিক ফিল্ড কোথাও, যে সব ফিল্ডে ম্যাগনেটিক আকর্ষণ যেটা বলে থাকি, মধ্যাকর্ষণ শক্তি, ম্যাগনেটিক আকর্ষণ, সেই আকর্ষণের একটা আলাদাই ইম্প্যাক্ট থাকে, যে সেই ফিল্ডেই এইটা নিয়ে কাজ করা যেতে পারবে। বাট ইন কেস অফ সেরকম কোনো ফিল্ড অতটাও প্র্যাকটিক্যালি সেটা নেই, যার জন্য এটা ডিফিকাল্ট টু অ্যাচিভ। যে প্র্যাকটিক্যালি এই প্রোডাক্ট আরো কিভাবে ইউজ করা যায় সেটা এখনো পর্যন্ত কাজ করে ওঠা যায়নি। Vague definition, scientists disagree on whether it is discrete quantum state or a transitional one. সায়েন্টিস্ট এটার সাথে, এই মেটালের সাথে ডিসএগ্রি করেছে, যেটা ওয়েদার ইজ এ ডিসক্রিয়েট কোয়ান্টাম। ওয়েদার ডিপার্টমেন্ট যদি এটা ইউজ করতে চায়, ওয়েদার ডিপার্টমেন্টের হবে না, কারণ ওয়েদার সবসময় কোয়ান্টাম ডিপ্লিকেশন। অবভিয়াসলি আজকে ঠান্ডা কালকে গরম, এই যে এরকম ভাবেই ওয়েদারে যে আপ অ্যান্ড ডাউন থাকে, সেই ক্ষেত্রে এই মেটাল দিয়ে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যদি এটাকে মনে করে যে এটা ইউজ করে জানতে পারবে ওয়েদার সাবস্টেন্স, এই ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তো এই জন্য এটা ট্রানজিশনাল ওয়ান, যেটা স্টেট আর ট্রানজিশনাল ওয়ানের মধ্যে এক জায়গাতেই থাকতে হবে, এবং যেটা ট্রানজিট করতে পারবে, যে একটার সাথে আরেকটা দুটোর মধ্যে কানেকশন, ট্রানজিট করা যেটা বলে থাকি, এই যে এখান থেকে ওখানে পাঠানো, ট্রানজিট করা, সেই কাজে, সেই ফিল্ড এটা কাজে লাগাতে পারবে। কোয়ান্টামের ক্ষেত্রে অতটা কাজে লাগবে না। Disorder and localization, if the sufficient is disorder, some copper pairs may become localized leading to metallic state. Sufficient disorder, যদি কোনো কিছু ডিসঅর্ডার থেকে থাকে, some copper pairs may become localized leading and metallic state. কপার পেয়ার্স তখন কি করে, সেই জায়গাটাতে লিড করে সেটা লিডিং মেটালিক স্টেট, এবং সেই মেটালটাকে একটা স্টেটে বলতে নিজস্ব ধারণা, যে স্টেট নিজের একটা যে ক্ষমতা, সেটা সে ওখানে দেখিয়ে থাকে। বা লোকালাইজ বলতে পারো, লোকালাইজ বলতে সেই যে কোন জায়গাটাতে সেই ধারণাটা, বা কোন জায়গাটাতে কিছু একটা কম পড়ছে, বা কিছু একটা তড়িৎ শক্তি যেটা বলে থাকি যে কম হচ্ছে, সেই জায়গায় কোপার পেয়ার্স সেই ইলেকট্রন প্রোটনসের ম্যানেজ করতে পারে। নেক্সট, ইন্ডিয়াজ এক্সপ্লোরেশন অফ দ্য critical minerals. India recently secured 9,000 square km mining block in Zambia. India recently secured 9,000 square km mining block in Zambia, where exploration for a copper and cobalt will be carried out. Exploration for copper and cobalt will be carried out
কপার অ্যান্ড কোবলাট উইল বি ক্যারিড আউট। কোথায় রিসেন্টলি কি কোথায় করেছে, মাইনিং ব্লক কোথায় খুঁজে পেয়েছে? জাম্বিয়া। লাস্ট ইয়ার 2024 না 23তেই ছিল, তারিখটা মনে নেই। নির্মলা সীতারামন এগ্রিমেন্ট উইথ সাউথ আফ্রিকা কিসের ওপর না, সেখানকার ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকার ওপর যে বায়োলেটারাল এগ্রিমেন্ট হয়েছিল, আন্ডারস্ট্যান্ডিং, আমার মনে হয় মৌ প্যাক্ট এগ্রিমেন্ট করেছিল, ইভেন ইটস অলসো একটা বায়োলেটারাল এগ্রিমেন্ট। সেখানে জাম্বিয়ার যে মিনারেল আছে আর ইন্ডিয়ার থেকে তাদের যে হেলথ আছে সেটার উপরে একটা এগ্রিমেন্ট করা হয়েছিল। ইউ গাইজ রিলেট টু দিস টপিক। আমার পুরো ডিটেলসে মনে নেই, তবে এইটুকু মনে আছে কতগুলো যেন 32টা না কতগুলো ইন্ডিয়ান এম্বাসি পুরো সাউথ আফ্রিকাতে ওপেন করা হয়েছে, বিকজ স্ট্রেংথেনিং টু আওয়ার পার্টনারশিপ উইথ সাউথ আফ্রিকা। রিসেন্টলি তো সাউথ আফ্রিকার সাথে কোনো প্যাক্ট মনেও নেই। 2023তে হবে মিডিল করে, না 2024 না 23তেই হবে, 2023তেই হবে। সাদার্ন আফ্রিকার সাথে নির্মলা সীতারামন ছিল, তার সাথে ইকোনমিক অ্যাফেয়ার্সের সাথেও কথা হয়েছিল, মাইনিং সেক্টর অ্যান্ড অলসো হেলথ সেক্টর আফটার কোভিড। ইয়েস, আফটার কোভিডের পরে, কারণ ওখানে তখনও পর্যন্ত হেলথের দিক থেকে, যেহেতু আফ্রিকা ইজ এখনো ডেভেলপিং কান্ট্রির মধ্যে এখনো পড়েনি, ইন্ডিয়া এখন ডেভেলপিং কান্ট্রির মধ্যে পড়ছে ইন্ডিয়া, তো সেই জন্য ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে তারা চাইছে যে যারা এখনো ডেভেলপিং কান্ট্রির মধ্যে লিস্টে আসেনি তারা হেল্প করার জন্য, যে তারা তাদের এই ইকোনমিক কন্ডিশন থেকে কিছুটা হলেও গ্রো আপ করতে পারে। আর আফ্রিকার যেহেতু এখনো পর্যন্ত লিটারেসি বলো সমস্ত কিছু অনেক পিছিয়ে থাকে, কারণ বেশিরভাগটাই ট্রাইবাল এরিয়াজ, পুরোপুরি নিগ্রো এরিয়া, আমরা জানি, সেটা দেখেও থাকি। তো তাদের কাছে যে সব দিক থেকেই যে তারা বেনিফিট তা বলা ভুল, যে যেমন আমেরিকার থেকেও তাদের অনেক কিছু ফ্যাক্ট থাকে, সেম থিং যাতে ইন্ডিয়ান আর আফ্রিকার, সাদার্ন আফ্রিকা, সাউথ আফ্রিকার পার্টনারশিপ স্ট্রেংথ করা যায়, তার জন্য 23খানা না 25খানা এম্বাসি ওপেন করা হয়েছে প্রত্যেকটা স্টেটে। তার সাথে মাইনিং এর ওপরে একটা প্যাক্ট রয়েছে, এই প্যাক্টটা একবার পড়ে নেবে। India recently secured a 9,000 square km mining block in Zambia, which exploration the copper and cobalt will be carried out. The move is a part of overseas mining expansion as the country is witnessing the declining production of this mineral. কি দিচ্ছে না, this move the part of overseas mining expansion, এটা ফার্স্ট পার্ট ওভারসিজ, মানে আফটার আউট অফ ইন্ডিয়ায় গিয়ে কোনো অন্য দেশের কান্ট্রিতে তাদের মাইনিং এক্সপ্লোর করাটা, মাইনিং সেক্টর খুঁজে বার করা। দ্য কান্ট্রি ইজ দ্য উইটনেসিং ডিক্লাইনিং প্রোডাকশন অফ দিস মিনারেলস। কারণ ইন্ডিয়াতেও আছে, বলে দিচ্ছি কত পার্সেন্টের ইয়ে আছে, কিন্তু জাম্বিয়া বলো, প্রত্যেক সাদার্ন আফ্রিকার বেশিরভাগ জায়গায় হচ্ছে পুরো দোজ স্টেটস আর বিলংস অন মিনারেলস, যেগুলো আমাদের ইলেকট্রিসিটি থেকে শুরু করে সমস্ত কিছুতে ভালো মতো কাজে লাগে। তো কপার অ্যান্ড কোবলাটও যেরকম মাইনিং উইটনেস, হ্যাঁ কপার অ্যান্ড কোবলাট যেটা আমাদের কাজে লেগে থাকে, সেই জায়গাতে জাম্বিয়া হচ্ছে সেখানে একটা প্রোডাকশন, মানে প্রডিউস সেক্টর। তো সেখানে গিয়ে ইন্ডিয়া এক্সপ্যান্ড করেছে, ডিক্লাইনিং দ্য প্রোডাকশন অফ দ্য মিনারেলস। ইন্ডিয়াজ মিনারেলস অ্যাসেট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি কি না, copper cobalt mining in the Zambia exploration right to secure 9,000 square km area lead by the Geological Survey of India. কে লিড করেছে না, Geological Survey of India. Mining rights expected to 2 to 3 years. Zambia ranked 7th copper and 14th in cobalt. Zambia 2023 তে কতই র্যাঙ্ক করেছে? 7th in copper and 14th in cobalt. ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে যদি বলা হয় তাহলে কি বলবো, ইন্ডিয়া কি করে, ইন্ডিয়া ইজ মেজর ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার বোথ, ইন্ডিয়া ইজ মেজর ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার বোথ অফ কোবলাট ইন 2022। ইন 2022 তে ইন্ডিয়া ছিল মেজর ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার কোবলাট। ওকে, 2023 ইন্ডিয়া ওয়াজ দ্য 15th লার্জেস্ট ইম্পোর্টার, 15th লার্জেস্ট ইম্পোর্টার অফ ইন কোবলাট in the world, 21st in the world, 21st largest exporter. ইন্ডিয়া কত এক্সপোর্ট করে থাকে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 21st লার্জেস্ট এক্সপোর্টার, আর ইম্পোর্টারে কত হচ্ছে 15 লার্জেস্ট ইম্পোর্টার, 15 লার্জেস্ট ইম্পোর্টার। এছাড়া আর কোন কোন কান্ট্রি ইয়ে করে থাকে,
এক্সপোর্ট বলো ইম্পোর্ট বলো বোথ, ইউকে, বেলজিয়াম, নরওয়ে, ইউকে, বেলজিয়াম, নরওয়ে, আর একটা হচ্ছে চায়না। এগুলো হচ্ছে সোর্সেস কোপার অ্যান্ড কোবলাটের। এরা ইম্পোর্টও করে থাকে, আবার এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি থাকে, কারণ এখানে এদের সোর্স কোপার অ্যান্ড কোবলাটের। একটা হচ্ছে ইউকে, নরওয়ে, চায়না, বেলজিয়াম। ওকে, collaboration with the other African countries, India working on acquisition of the critical minerals in Congo, Tanzania, Mozambique and Rwanda. আর কোথায় কোথায় ক্রিটিক্যাল মাইনিংস এর সাথে কন্ট্যাক্ট করা হয়েছে? একটা হচ্ছে কঙ্গো, তানজানিয়া, মোজাম্বিক অ্যান্ড রাওয়ান্ডা। আচ্ছা, কঙ্গো নিয়ে কোশ্চেন পড়তে পারো, কঙ্গো থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। ন্যাশনাল পার্ক, বিশেষ করে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, এখানেও একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ আছে বলে দিচ্ছি। অ্যাক্টিভিটিস ইন সাউথ আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়া, মিনারেলস অ্যাব্রড ইন্ডিয়া লিমিটেড কাবিল, ইম্পর্টেন্ট। মিনারেলস অ্যাব্রড ইন্ডিয়া লিমিটেড আন্ডার দো স্কিম কাবিল, কাবিলের ইয়ে কি হবে? খনিজ বিদেশ লিমিটেড, খনিজ বিদেশ লিমিটেড, কাবিলের ফুল ফর্ম কি? খনিজ বিদেশ লিমিটেড। ওকে, এটার কি মেন কাজ? খনিজ বিদেশ লিমিটেড ইজ আ জয়েন্ট ভেঞ্চার। ওকে, কাবিল ইজ আ জয়েন্ট ভেঞ্চার অফ হুইচ প্রোগ্রাম, হুইচ ডিপার্টমেন্ট? ইজ আ গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যালুমিনিয়াম, গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যালুমিনিয়াম, আর কি কি? হিন্দুস্তান কপার লিমিটেড অ্যান্ড মিনারেল এক্সপ্লোশন অফ দ্য কনসাল্টিং। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম কর্পোরেশন, গভর্নমেন্ট অফ অ্যালুমিনিয়াম কোম্পানি বা কর্পোরেশন যেটাই বলবে, যেটা ফুল ফর্ম হচ্ছে ন্যালকো, যেটার ফুল ফর্ম হচ্ছে ন্যালকো। ক্যাবিল ইজ পার্ট অফ, ক্যাবিল ইজ ইনফর্মড দ্য জয়েন্ট ইনভেঞ্চার, বা কার কার নিয়ে গঠিত, কোন কোন ডিপার্টমেন্ট, কোন কোন কোম্পানিকে নিয়েই কাবিল গঠিত হয়েছে? একটা হচ্ছে ন্যালকো, একটা হচ্ছে হিন্দুস্তান কোপার লিমিটেড মিনারেল এক্সপ্লোশন, আর একটা হচ্ছে কোনটা বলে ওটা, একটা ছিল ন্যালকো ন্যাশনাল, একটা হচ্ছে হিন্দুস্তান, হ্যাঁ এই দুটোই। আর তার সাথে হচ্ছে মিনিস্ট্রি অফ মাইনিং, এই তিনটে, এই তিনটেকে নিয়েই কাবিল। এই তিনটে নিয়েই কাবিল। আরেকটা জিনিস এটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই তিনটে কত কত পার্ট দেবে, মানে রেশিওটা কি? আর তিনটের রেশিওতে সব থেকে বেশি হচ্ছে ন্যালকো, তারপরে হচ্ছে হিন্দুস্তান লেভেল, তারপর হচ্ছে মিনিস্ট্রি অফ মাইনিং এর মধ্যে আসছে। তো এটা গভর্নমেন্ট বাই মিনিস্ট্রি অফ মাইনিং অ্যান্ড এক্সপ্লোর মাইন্স, মিনিস্ট্রি অফ মাইন্স বা মাইনিং। কত রেশিও না, 40-30-30, এদের রেশিও হচ্ছে 40-30-30, এইটা হচ্ছে এদের রেশিও। ওকে, এরা এইভাবে কাজ করে, 40% এর থাকবে, 30% এর, আর 30 এর, মিনিস্ট্রি অফ মাইনিং এর আন্ডারে। আরেকটা জিনিস এটার ইম্পর্টেন্ট ছিল, কাবিলের মেইন উদ্দেশ্য যদি বলা যেতে পারে সেটা হচ্ছে এক্সপ্লোর দ্য অ্যাকোয়াটিক ডেভেলপ লাইক মাইন, যেখানে যেখানে নতুনত্ব কোনো মাইনের সেক্টর বা কোথাও মাইনের সম্ভাবনা আছে, যেখানে মিনারেলস রিসোর্সেস আছে, সেইগুলোকে তারা এক্সপ্লোর করে। এটাই হচ্ছে কাবিলের ফার্স্ট টার্গেট। আরেকটা যদি বলা হয় সেটা হচ্ছে, এটার টার্গেট এটা থাকবে যে আগে যে রিসোর্সেস গুলো, মাইন্ড রিসোর্সেস গুলো ফাইন্ড আউট করা হয়েছে, যেটা ইন্ডিয়া বলো ইয়েদের বলো, সেটা ডোমেস্টিক হেল্প, মানে আমাদের ইন্ডিয়ার জন্য কতখানি উপযুক্ত, বা ইন্ডিয়া এর থেকে কতখানি ফিডব্যাক বলবো না, ফ্রি অফ ইনভেস্ট করতে পারবে, এইগুলোর উপর এদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। ওকে, দেন টু তারা ইন্টারন্যাশনাল এই মার্কেট বা ইন্টারন্যাশনাল এটা পুশ করতে পারবে, যে তারা আনাদার কান্ট্রিতে তারা এক্সপোর্ট করতে পারবে। তারপরে আগে প্রথমে তাদেরকে নজরে রাখতে হবে ডোমেস্টিক হেল্প, ডোমেস্টিক সে এটা কতখানি কাজে লাগাতে পারছে, দেন সে তারা এক্সপোর্ট করবে আনাদার কান্ট্রিতে। নেক্সট, list of the critical minerals. India identified 30 critical minerals including lithium, cobalt, graphite, nickel and rare earth elements. ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল মিনারেলস, লিথিয়াম, কোবলাট, গ্রাফাইট, নিকেল অ্যান্ড রেয়ার আর্থ মিনারেলস। যেটা বলার কথা, যখনই মিনারেলস পড়বে তখনই জিসি লিয়ং এর বইটা একবার পুরো রিভিশন করবে। পারলে মাজিদ হোসেনটাও পড়তে পারো, মাজিদ হোসেনও আছে ভালো ডিটেলস এর মধ্যে। যখনই পড়বে, আমি দেখো যার রিসোর্সেস যাই থাকুক না কেন,
পড়বে যেই বইটা থেকে তোমার মনে হচ্ছে যে না এই বইটা থেকে আমার পড়লে সব থেকে সুবিধা হয়, এই বইটা থেকে। একজন এ সাজেস্ট করছে বলে এটা পড়তে হবে, আরেকজন ও সাজেস্ট এটা করেছে বলে পড়ার দরকার নেই। অনেক ভালো ভালো বই আছে, আমি এই দুটো পড়েছি তাই জন্য আমি বলি, কারণ আমার কাছে এই দুটোই সোজা লেগেছে। আর তার সাথে আমাদের দিল্লির নোটস ছিল ঋষিকেশ স্যারের, তো আমি বেশিরভাগ সময় নোটস এনসিআরটি আগে পড়বে। জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, পলিটি বলো, আগে এনসিআরটি পড়ো। এনসিআরটির পর এনসিআরটি ইজ নট এনাফ ফর অনলি দিস এক্সাম, তার সাথে বই পড়তে হবে। তো বইয়ের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বলে মাজিদ হোসেন ভালো, আবার অনেকে জিসি লিয়ং বলে, আরো অনেক বই আছে। আমি ফিজিক্যাল জিওগ্রাফির জন্য জিসি লিয়ং পড়েছি, আর তার সাথে নোটস, আর ইকোনমিক জিওগ্রাফির জন্য মাজিদ হোসেন পড়েছি। তো তাই জন্যই আমি বলেছি যে মাজিদ হোসেন পড়তে পারো, কারণ এখানে প্রপার ডেটাগুলো দেওয়া আছে, কে কত পার্সেন্ট, কার কত র্যাঙ্ক আছে, সমস্ত কিছু, এবং আপডেটেড রয়েছে। 5-6 বছরের পুরোনো কিছু ডেটা নেই এখানে। কেস অফ ইউ ক্যান চেক ইউর সোশ্যাল ইন্টারনেট অলসো। তাই জন্যই বলা। আর একটা কথা, সেটা হচ্ছে এই যখনই এরকম কিছু কাবিল স্কিম বলো, কালকে যেমন আমরা পড়ছিলাম সুট, তারপরে হচ্ছে আরেকটা যেন স্কিম, কি যেন বললাম, ওমেন্স স্কিম আর থিম, এইগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন গুলো দেবে। বাদ বাকি যে মিনারেলস এর নামগুলো, এইগুলো থেকে কোশ্চেন করবে সাবজেক্ট ওয়াইজ। তো যখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স জুনেদ আহমেদকে তো আমরা প্রত্যেকেই জানি, জুনেদ আহমেদ যে ছিলেন, তার থেকে আমি শুনেছি সে এইভাবে সাবজেক্ট ওয়াইজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আলাদা করে নিজেরা নোট বানাতো। তো ইউপিএসসির ক্ষেত্রে আমি এটাই বলবো, সাবজেক্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একসাথেই থাকছে, তোমাকে সেটা রিলেটটা আলাদা করতে হবে। এই যে মিনারেলস এর নামগুলো বললাম, গ্রাফাইট, নিকেল, রেয়ার আর্থ এলিমেন্টস, লিথিয়াম, কোবলাট, কপার, এইগুলো তোমরা প্রত্যেকে এক একটা পয়েন্ট বানাবে, 3 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে। একটা হচ্ছে কোথায় আমাদের ইন্ডিয়াতে কোথায় কোথায় রিসার্চ করা হচ্ছে, রিসোর্সেস মাইন আছে, আরেকটা হচ্ছে র্যাঙ্ক কত ইন্ডিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড, আরেকটা হচ্ছে এটা কি কাজে লাগতে পারে, অনেক সময় কাজে লাগাটা দিয়ে দেয়। মেইনলি টার্গেট থাকে কোন এরিয়া, মেইন টার্গেট থেকে কোন এরিয়া, আর র্যাঙ্কটা, ব্যাস এইটাই হচ্ছে মেইন রিজন জিওগ্রাফির। আর যদি সেই এরিয়াতে, ধরো আমি এখন পড়ছি তামিলনাড়ু বা কোনো একটা বিশেষ করে মাইনিং এরিয়া, মধ্যপ্রদেশ, মিডিল পার্ট, মধ্যপ্রদেশ ছত্তিশগড় এরিয়া, ওখানে খুব একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ নেই, মধ্যপ্রদেশে আছে যদিও, ছত্তিশগড়ে খুব একটা নেই। যদি দেখো যে ওই এরিয়া, ওই স্টেট সংক্রান্ত কোনো রকম কোনো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ রয়েছে, সেটা পড়ে নাও, কারণ আর বেশি দিন বাকি নেই। মার্চের আজকে 8 তারিখ, আর মেতে পরীক্ষা। এখন যদি নতুন করে কেউ পড়তে যায়, তার পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তো যত পারো এমসিকিউ দাও, এমসিকিউ যত সলভ করবে তত বেটার রেজাল্ট পাবে। এমসিকিউ যারা যারা সলভ না করে তারা হচ্ছে গাধা, যত এমসিকিউ সলভ করবে তত বেটার নাম্বার পাবে। নেক্সট, decline the domestic production, copper production to be the 78 million tons in 2023 to 24, 8% lower than 2008 to 2018 to 19। আরেকটা কথা যেটা বলতে গেলাম, ইকোনমির ক্ষেত্রে যখনই দেখবে এগুলো, যদি কেউ মানে প্রত্যেকেই পড়ো, ইকোনমিক সার্ভেতে একবার দেখে নেবে মিনিস্ট্রি অফ মাইন্সের থেকে এবারে নতুন কি স্কিম বার করেছে, হয়তো রিলেট দিয়ে দেয়। মিনিস্ট্রি অফ মাইন্ডসেট থেকে কি রিলেট কিছু দিয়েছে কিনা, আবার পিআইবি দেখো, পিআইবি ফলো করো, কারণ পিআইবিতে প্রত্যেক দিন নতুনত্ব কিছু থাকে। বা জানুয়ারি ফেব্রুয়ারি, আমি তো মনে করি যারা ইউপিএসসি অ্যাসপিরিয়েন্টস, তারা জবের থেকে মনে করছে যে আমি ইউপিএসসি দেবো, সেদিন থেকে পিআইবি সাইট ফলো করো, পিআইবি সাইট থেকে ফলো করো, শর্ট নোট পেয়ে যাবে, তখন কোনো রকম কোনো ঝামেলা হয় না। আমি যেরকম কোশ্চেন এখান থেকে ফাইন্ড আউট করে দিচ্ছি অ্যাজ আ কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস, সেই কোশ্চেনগুলো জাস্ট ফলো করো। আর যে টপিকগুলো বলে দিচ্ছি, কোশ্চেন তো ফলো করা দরকার, এক্সপ্লেনেশন দেখার দরকার নেই, এখন যেহেতু প্রিলিমস, কোশ্চেন যেরকম ফলো করা, যে টপিকগুলো বলে দিচ্ছি এগুলো কিন্তু পুরো হট টপিক, এইখান থেকেই ঘুরিয়ে কোশ্চেন আসবে, তারা দেখো। আর পিআইবিটা এই জন্যই বলা, পিআইবি থেকে কারেন্ট টপিক, মানে কারেন্ট টপিক বলবো কি, কারেন্ট প্লাস আদার্স যে ইনিশিয়েটিভ কিছু যদি থেকে থাকে, পিআইবি সেগুলো পোস্ট করে থাকে। তো পিআইবি থেকেও শর্ট নোটস বানাও। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রচুর খাটতে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা বইকে ফলো করলে হয় না। আর যারা ওই ভাবে না ভাজিরামের সমস্ত কিছু 365 পড়বো, তারা হচ্ছে পুরোপুরি মানে গাধার মতো কাজ করবো, কিচ্ছু আসে না 365 থেকে, কিচ্ছু আসে না। ওটা জাস্ট অনেস্টলি স্পিকিং, আজকে আমি বলছি তোমাদেরকে, যারা টপার, যেসব টপাররা এসে লেকচার দিয়ে যায় বা বলে যায় যে আমি এই 365 পড়েছি, ওই 365 পড়েছি, নাথিং এলস, মানে আধে কি আধা টপার যারা যেসব জায়গা থেকে গেছে, হয়তো সেই ইনস্টিটিউশনের শুধু
টেস্ট সিরিজটাই ফিল আপ করেছে, তারা সেখান থেকে জিএস ফাউন্ডেশন কোর্সও নেয়নি, কিন্তু যেহেতু টেস্ট সিরিজটা ফিল আপ করেছে তাই জন্য তাকে বলাতে হবে যে তুমি আমাদের ইনস্টিটিউশন থেকে পাস আউট করেছো। তো খবরদার ওইসব টপারদের কথায় কোনো রকম কোনো বিলিভ করাই উচিত নয়, কারণ কেউ মানে আমি নিজে দেখেছি 1 বছর তারা কোচিং ইনস্টিটিউশন করে, তারপরে যে যার মতো সেলফ স্টাডি করে। কোচিং ইনস্টিটিউশনের নোটটা শুধু এই জন্য আমাদের গাইডলাইন্স দেওয়ার জন্য যে এইটুকু জায়গা পড়তে হবে, এইটুকু পড়ো, আর ওখান থেকে তোমার নিজেদের মতো করে এবার নোট বানাও। ওই নোট পড়ে কিন্তু কেউ পাস করতে পারে না, যতগুলো টপার থাকবে এখানে, যারা টপার আছে তাদের প্রত্যেককে দেখবে। তো সেই জন্যই বলা, ওই টপারসদের যে এই 365 পড়েছে বলে পাস করেছে, নেভার নেভার। যে যা পড়ে তারা নিজেদের নোট বানায়, খাটতে হবে। একটা মাস আছে, 1 মাসের মধ্যে এমন ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করো যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রেডি করতে করতে তোমার যে টপিকগুলো বইয়ে থাকছে সেগুলো রিভিশন হয়ে যাচ্ছে। তো সেই রকম ভাবে পড়ো। লাস্ট আমি যে বছর প্রিলিমসের ইয়ে দিচ্ছিলাম, সে বছর আমার সাথে একজন ছিল, মানে আমার অপোজিটেই থাকতো, সেই দিদিটা ছিল ম্যারেজ। সে শুধুমাত্র, সে ওয়ার্কিং প্রফেশনালও ছিল, সে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই প্রিলিমস ক্লিয়ার করেছে। মানে বুঝতে পারছো তো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সে কতখানি পাওয়ার বা কতখানি ইম্পর্টেন্স, যেটা বলতে গেলে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে প্রিলিমস ক্লিয়ার করা যায়। অনলি ফর সে ফলো করতে 2খানা নিউজ পেপার, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস, তার থেকে শর্ট নোট বানাতো, তার থেকে যে টপিকগুলো সে পড়তো সেই টপিকগুলো দিয়ে সে বুকটা কভার করেছে। সে আমি নিজে দেখেছি, সে 3 মাস মতো টাইম পেয়েছিল প্রপার স্টাডির জন্য, সে 3 মাস টাইম পেয়েছিল। অনেক বড় ইয়ে থাকে। নেক্সট, ইনক্রিজ ডিপেন্ডেন্স অন ইম্পোর্টস। ডিপেন্ডেন্স অন ইম্পোর্টস আরো বেশি হবে। Copper cobalt exploration in Zambia. India acquires the exploration rights over 9,000 square km area. The region is known for the high quality copper and cobalt deposit. The region is known for the high quality copper and cobalt deposits. এই রিজিয়নটা কি হাই কোয়ালিটি কোপার অ্যান্ড কোবলাট ডিপোজিট, এখানে হাই মানে প্রচুর পরিমাণে কোপার অ্যান্ড কোবলাট জমা আছে। অ্যাকোয়ারিজ এক্সপ্লোর রাইট টু, কতটা রাইট দিয়েছে খোঁজার 9,000 স্কোয়ার কিমি এরিয়া। জিওলজিক্যাল সার্ভে লিড দিস এক্সপ্লোরেশন, সবাই বলেছি জিএসআই এর ফাউন্ডেশনটা পড়ে নিও, ইম্পর্টেন্ট না তবু বলে রাখলাম যদি কারোর মনে হয়ে থাকে। ইম্পর্টেন্স অফ কপার, কপারের কি ইম্পর্টেন্স, কি রোল ডিফেন্স সেক্টর। কপার ইজ দ্য সেকেন্ড মোস্ট ইউজ মেটাল ইন দ্য ইউএস ডিফেন্স ইন্ডাস্ট্রি। ইউএস ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কপার ইজ দ্য সেকেন্ড মোস্ট মেটাল। Demand likely exceed supply in 2035, driving up the mining and domestic production. Demand likely exceed supply 2035, ড্রাইভিং আপ, এটার সাথে কি করছে না, ডোমেস্টিক প্রোডাকশন, মাইনিং অ্যান্ড ডোমেস্টিক প্রোডাকশন দুটোকে একসাথে স্টার্ট করা হবে। গ্লোবাল কপার সাপ্লাই সিচুয়েশন, চায়না হ্যাজ অ্যাবাউট 50% অফ দ্য ওয়ার্ল্ড স্মেল্টিং অ্যান্ড রিফাইনিং ক্যাপাসিটি। চায়না হ্যাজ অ্যাবাউট 50% অফ দ্য ওয়ার্ল্ড স্মেল্টিং অ্যান্ড রিফাইনিং ক্যাপাসিটি। চায়নার কাছে কত আছে কোপারের ইয়ে, এটা স্মেল্টিং অ্যান্ড রিফাইনিং করার জন্য 50% ক্যাপাসিটি আছে, সব জায়গাতে এই দেশটা এগিয়ে। চায়না ইজ কন্ট্রোলিং কপার ওর, আচ্ছা এর সাথে রিলেট করবে আয়রন ওর। আয়রন ওর থেকে কিন্তু কোশ্চেন আসে জিওগ্রাফিতে। আয়রন ওর লৌহ আকরিক যেটা, সেটা কোথায় কোথায় পাওয়া যায়, লৌহ আকরিকের সাইন্টিফিক নেম, লৌহ আকরিকের যে ফরমেশন হয়ে থাকে সায়েন্স অ্যান্ড টেক দিয়ে থাকে। Copper core supply to balance the excessive production which may affect the global supply chain. Balance excessive production, copper core supply to balance excessive production which may affect the global supply chain. Global supply chain যেটা আমাদের হয়ে থাকে সমস্ত জায়গা থেকে, যেসব কান্ট্রি থেকে আমরা কিছু এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি সেটার উপর একটা এফেক্ট ফেলতেও পারে যদি এটা এক্সেসিভ প্রোডাকশন, যখন এই কোপার কোর এক্সেসিভ প্রোডাকশন অতিরিক্ত মাত্রায় যখন প্রোডাকশন করে থাকে চায়না, যদি করে থাকে তাহলে কিন্তু এটা গ্লোবাল সাপ্লাই চেনের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এবং ও সেটাই করবে, এটুকু তো গ্যারান্টি। India's foreign copper strategy, decline in the domestic copper production. Copper is an important minerals for India. Domestic production 2023-24 3.78 million tons. কত দিচ্ছে ডোমেস্টিক এ 3.78 million tons, down to 8% compared to 2018-19. Hindustan Copper Limited HCL production decline 6% April January 2024. Increasing the dependence on imports, imports এর উপর ডিপেন্ড করতে হচ্ছে কারণ আমাদের এখানে ডিক্রিজ হচ্ছে কোপারের ইয়েটা ইনক্রিজিংটা।
তাই জন্য ইম্পোর্ট করতে হচ্ছে। কত ওরা 26, যদি আমাদের দেশে আমাদেরই মিনারেলস কাজে লাগতো তাহলে তো আমরা এতদিন আরো বেশি উন্নত করতাম না, বিশেষ করে ডিফেন্স সেক্টর। এখনো পর্যন্ত ডিফেন্স সেক্টরে যে পরিমাণ আমাদের জিনিসপত্র কিনতে হয় বানাতে গেলে, সেইগুলো যতই মেড ইন ইন্ডিয়া আমরা করি না কেন, যে র মেটেরিয়াল সেগুলো তো কিনতে হচ্ছে না, সেগুলোর দাম তো প্রচুর। তো সেই যে আমাদের এখানে যেটার জিনিসটা কোপার বলো আর কোবলার বলো, এই যে জিনিসগুলো যদি রিসোর্স থেকেও থাকে, খুবই কম পরিমাণে আছে, হয়তো হবে না, তো স্বাভাবিকভাবে সেই জন্য আমাদের এখানে জিনিসের দামটাও বেশি পড়ে। ইম্পোর্ট অফ কপার ওর 26,000 crore 2023-24, ডাবল দ্যাট 2018-19 এই সালে কম ছিল, তার ডাবল হয়েছে, মানে এই সালে ছিল 13,000, এবারে হয়েছে 26,000. India has large copper mines but intensive exploration required before mining. ইন্ডিয়া হ্যাজ লার্জ কপার মাইন্স, প্রচুর কপার মাইন্স আছে এবং বড় বিশাল বড় কপার মাইন্স আছে, কিন্তু ইন্টেন্সিভ অফ এক্সপ্লোরেশন রিকোয়ার্ড বিফোর মাইনিং। কি করছে না, এক্সপ্লোরেশন ইন্টেন্সিভ, যেটা খুব একটা এক্সপ্লোর করার মতো প্রয়োজনীয়তা, যা যে প্রয়োজনীয়গুলো হয় মাইনিং এর, বিফোর মাইনিং করতে যে প্রয়োজনীয়তাগুলো হয় সেগুলো খুব একটা ইম্প্যাক্টেবল নয়। ওভারসিজ এক্সপ্যানশন স্ট্র্যাটেজি, India is acquiring copper mines in Zambia, Chile and DRC. These regions are attractive because of high purity reserve and favorable mining policies. However, the geopolitical risks remain challenge for the foreign investment. Overseas expansion strategy মধ্যে কি দিচ্ছে, India is acquiring copper mines in Zambia. Copper mines খুঁজে পেয়েছে কোথায় কোথায়, Zambia, Chile and DRC. India, these regions are attractive because high purity reserves and favorable mining policies. তাদের কাছে কি high purity reserves, প্রচুর পরিমাণে রিজার্ভ রয়েছে এবং ফেভারেবল মাইনিং পলিসি, তাদের যে মাইনিং পলিসি সেটা যথেষ্ট গ্রহণযোগ্য, ফেভারেবল, মানে যে কান্ট্রিতে অতটাও কোনো একটা বিজনেস করছি, তো বিজনেসের ক্ষেত্রে তো এটা দেখতে হবে না সেই কান্ট্রিরও কতটা লস হচ্ছে বা কতটা প্রফিট হচ্ছে, আমারও কতটা প্রফিট হচ্ছে বা কতটা লস হচ্ছে। আমি যদি সবসময় আমার প্রফিটই দেখে যাই আর একটা কান্ট্রি ভেসে যাক, সেটা দেখলে তো কোনো কান্ট্রি চলবে না। তো সেই জন্য সেই কান্ট্রির মাইনিং পলিসি যেটা, সেটা হচ্ছে ফেভারেবল, যে দুটো কান্ট্রির মধ্যে দুজনা এক্সপোর্ট ইম্পোর্ট যদি করেও থাকে বা ইনভেস্ট যদি করেও থাকে, বা সেখানেও যদি সে কোনো রকম ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বানাতে যায়, তো দুজনেরই প্রফিট থাকবে। However, the geopolitical risk remain challenges for investment. Geopolitical risk থেকেই থাকে, এক্স্যাক্টলি আমি একটা কান্ট্রি থেকে যদি এতখানি নিয়ে থাকি, অন্যান্য কান্ট্রি তখন ভাববে যে তাদেরও রিসোর্স আছে, সেই যদি আর এক্সপোর্ট ইম্পোর্ট আমরা আগে যেখান থেকে করতাম, হঠাৎ করে যদি তাদের সাথে বন্ধ করে দিই, নতুন একটা কান্ট্রিতে গিয়ে করতে থাকি, তখন তার হয়তো আমাদের সাথে তার সম্পর্ক যেটুকু থাকবে সেটুকু থাকবে, কিন্তু নতুন যে কান্ট্রি সাথে, সামহাও সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়া এখন মাইনিং করছে, ইউএসএ কি চুপ করে বসে থাকবে? জীবনও চুপ করে বসে থাকবে না। ইউএসএ তখন কি করবে, সে আরেকটা দিক থেকে সাউথ আফ্রিকা মানে ইনসিস্ট করবে, যাতে সাউথ আফ্রিকা যে রেটে বা যেভাবে ইন্ডিয়া সাউথ আফ্রিকার বন্ডিং হচ্ছে, তার থেকে দ্বিগুণ কোনো বেনিফিট দিয়ে, দ্বিগুণ কোনো গোল বা দ্বিগুণ কিছু সেট আপ বানিয়ে, লোভ দেখানো যেটি বলা হয়, দ্বিগুণ কিছু ক্ষমতা দেখিয়ে যে তাতে আরো ইনভেস্ট করবে। স্বাভাবিক, আফ্রিকান কান্ট্রিজ এখন চায় তাদেরকে প্রত্যেকটা কান্ট্রি ইনভেস্ট করুক। এখন যদি আমেরিকা বলে থাকে যে তার দ্বিগুণ ইন্ডিয়া যতটা ইনভেস্ট করছে সাউথ আফ্রিকা, তার দ্বিগুণ আমি ইনভেস্ট করবো, তো সাউথ আফ্রিকা লিটারালি তার সাথে সাইন করবে। তো সেখানেই ফরেন ইনভেস্টমেন্টের রিস্ক তো থেকেই থাকে প্রত্যেকটা জায়গাতেই। নেক্সট, Ajay said took additional charge as a revenue secretary. আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, Ajay said additional charge, কোশ্চেন কিন্তু খুব স্বাভাবিক। এই পয়েন্টটা হচ্ছে অ্যাডিশনাল চার্জ, পয়েন্টটা কি দিচ্ছে, অ্যাডিশনাল চার্জ। উনি কিন্তু রেভিনিউ সেক্রেটারি নয়, রেভিনিউ সেক্রেটারি কিন্তু তুহিন কান্তা পান্ডে, তিনি কিন্তু অলসো এন এসবিআই সেবিরও চেয়ারম্যান, সেবির চেয়ারম্যানও উনিও, তুহিন কান্তা পান্ডে, আগের দিনই পড়ছিলাম আমরা সেবির চেয়ারম্যান। আর হচ্ছে আর অজয় সেট হচ্ছে অ্যাডিশনাল চার্জ অফ রেভিনিউ সেক্রেটারি। রেভিনিউ সেক্রেটারি কিভাবে হয় ওটা ডিটেলসে বলার দরকার নেই, তবু বলে রাখছি, যা ইউপিএসসি এটা পরীক্ষাটা দিয়ে থাকে, যারা আইআরএস র্যাঙ্ক করে থাকে, সেই পরীক্ষা যে একদম যেমন আইএএস দের লাস্ট হয় ক্যাবিনেটে মিনিস্ট্রি, সেম থিং যারা আইআরএস এর ক্যাডারে থাকে তাদের হচ্ছে রেভিনিউ সেক্রেটারি। Ajay said took additional charge as revenue secretary on March 1, 2025. The government assigned the additional charge of the revenue secretary, Department of Economic Affairs Secretary. Department of Economic Affairs Secretary Ajay Seth. The decision followed by the departure Tuhin Kanta Pandey, who has been appointed as the new SEBI chairperson. Exactly.
ডিসিশন ফলো ডিপার্চার দ্য তুহিন কান্তিয়া পান্ডে। এখনো পর্যন্ত কিন্তু তুহিন কান্ত পান্ডের নামটাই দেখাচ্ছে, এখানে কিন্তু এখনো লেখেনি অজয় সেটের নামটা। তুহিন কান্ত পান্ডে অ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউজ সেবি চেয়ারপারসন। তবুও আমি কালকেও দেখেছি সার্চ করে, রেভিনিউ সেক্রেটারি কিন্তু এখনো তুহিন কান্ত পান্ডে দেখাচ্ছে। Followed departure, next Seth will hold the additional responsibility with regular appointment is made until further orders, whichever is earlier. Ajay Seth is a 1987 batch as a IAS officer, Karnataka cadre, serving as a DEA secretary since 2021. ও আচ্ছা, উনি আইএস অফিসারই ছিলেন, বাট নর্মালি কিন্তু রেভিনিউ সেক্রেটারি আইআরএস থেকেই হয়ে থাকে। On March 1, 2025, Tuhin Kanta Pandey took over the chairman of the Securities SEBI and the Market Regulators headquarters in Mumbai. Achha, Ritik Volipali won the ATP doubles in title in Chile. Ritik Volipali won the ATP doubles in Chile. এটা কিন্তু টেনিস প্লেয়ার, ওকে। এটা রিলেটেড কিন্তু এই টাইটেলটা রিলেটেড কিন্তু টেনিস। ইন্ডিয়ান টেনিস প্লেয়ার ঋত্বিক বলিপালি নিকোলাস ডাবল, মানে যারা পেয়ারে খেলছে সেইটারই উনি ইয়ে পেয়েছে, টাইটেল পেয়েছে। নিকোলাস ব্যারিংটনস কলম্বিয়া ওন দ্য ডাবলস ফাইনাল of the $710-735 ATP tennis tournament played on clay and Santiago, Chile. They defeated the speed of the top speeds Maximo Gonzalez and Andres Molteni of Argentina. কত না 6362, আচ্ছা 6362. This was the 14th doubles title for 24 years old Ritvik, ranked 74th in the world rankings. এটা দিয়ে দেবে কোশ্চেন, কত র্যাঙ্ক ছিল? 74th in the world rankings. Last year he won 4 titles. The champion team receives 250 ATP points and $35,980. The runner-up received 150 points and $19.330. In singles title, Laszlo Desire and Serbia won the Chile Open ATP title, defeating the Sebastian Baez and Argentina in the final. 2025 Chile Open, a men's tennis tournament, was the 27th edition of the event. This was a part of the ATP 250 tournaments. ATP এটা কত? 250 tournaments on the 2025 ATP tour that took place from 24 February to 2nd March 2025. এটা স্পোর্টস রিলেটেড টপিক। আমি কালকেই বলছিলাম স্পোর্টস রিলেটেড টপিকগুলো কিন্তু অন্যান্য এসএসসি, সিজিএল, তারপর হচ্ছে এটা কি বলে পিএসসি, এদের ক্ষেত্রে কিন্তু এই স্পোর্টসগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সাক্ষাৎ পঞ্চায়েত নেত্রী অভিযান লঞ্চ বাই মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ হচ্ছে কি বলে ওটা, কিসের আন্ডারে পড়ছে, কোন কোন অ্যামেন্ডমেন্টস? লোকাল গভর্নমেন্টের যেটা বলা হয় পঞ্চায়েতি রাজ কিসের মধ্যে পড়ছে? লোকাল সেলফ। পঞ্চায়েতি রাজ তো হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। কোন কোন অ্যামেন্ডমেন্ট? 73rd and 74th অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েতি রাজ, 73rd and 74th অ্যামেন্ডমেন্ট। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট থাকে, কি কি পার্ট পড়ছে লোকাল গভর্নমেন্টের আন্ডারে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, জেলা পঞ্চায়েত, হ্যাঁ গ্রাম পঞ্চায়েত, জেলা পঞ্চায়েত অ্যান্ড ক্ষেত্র পঞ্চায়েত। ওকে, এই তিনটেকে নিয়ে বলা হয় লোকাল গভর্নমেন্ট ইটস কল্ড পঞ্চায়েতি রাজ। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওমেন্স পার্টিসিপেশন। পঞ্চায়েতি রাজ থেকে ওমেন্স পার্টিসিপেশনের উপর একটা কোশ্চেন থাকবেই। পঞ্চায়েতি রাজের কি ইনফরমেশন, কিভাবে চলছে না চলছে, নাথিং এলস। ওমেন্স পার্টিসিপেশন যখনই একটা কোশ্চেন থাকবে ওমেন্সদের ক্ষেত্রে, তখন কিন্তু পঞ্চায়েতি রাজ থেকে একটা কোশ্চেন থাকবে। কত ওমেন্স এখানে ইয়ে করে? আমার মনে হচ্ছে 1/3 of this, হ্যাঁ 1/3 of this local government are participate in local panchayati raj বা local self government. Sakshat Panchayat Netri Abhiyan launched by the Ministry of Panchayati Raj, a national workshop of women elected representative. বলতে a national workshop of women. ও আমি কোশ্চেনটা তো এর মধ্যেই তো লেখা আছে নেত্রী অভিযান, এখানেই তো লিখে রেখেছে
সাক্ষাৎ পঞ্চায়েত নেত্রী অভিযান লঞ্চ বাই দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। দেখা যাচ্ছে ওপরে উঠে গেছে বেশি, নিচে নামানো যাবে? হ্যাঁ, নেত্রী অভিযান লিখেই দিয়েছে এখানে, নেত্রী অভিযান, তার মানে এখানে ওমেন্স পার্টিসিপেশন কতটা আছে সেটা নিয়ে দেখতে হবে। সাক্ষাৎ পঞ্চায়েত নেত্রী অভিযান লঞ্চ বাই দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ আর ন্যাশনাল ওয়ার্কশপ অফ ওমেন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ পঞ্চায়েতি রাজ institution being organized by the Ministry of Panchayati Raj. In this Sakshat Panchayati Netri Abhiyan was launched 4th March 2025 কোথায় না বিজ্ঞান ভবন নিউ দিল্লি। Sakshat Panchayati Netri Abhiyan is a flagship initiative and aim to strengthening the capacity building for women elected representative of Panchayati Raj institution across the country. এটার কি ফ্ল্যাগশিপ, মেইন টার্গেট কি না, ইনিশিয়েটিভ এম দ্য স্ট্রেংথেনিং ক্যাপাসিটি বিল্ডিং ফর ওমেন, ওমেন্সদের পার্টিসিপেশনটাকে আরো বেশি মজবুত করে তোলার জন্য। লোকাল সেলফ গভর্নমেন্টের যতখানি না মেন্স অ্যাক্টিভ তার থেকে দ্বিগুণ আরো বেশি, যাতে ওমেন্সের পার্টিসিপেশন মানে যতখানি কনস্টিটিউশন প্রোভাইড করছে তার মধ্যেই যাতে আরো বেশি ওমেন্সরা পার্টিসিপেট করতে পারে, ভোট দেওয়া থেকে শুরু করে ভোটের ফিল্ডে কাজ করা থেকে শুরু করে, ইন কেস অফ মহিলা নেত্রী যাতে তারা ভোটের যে নেত্রী সেই নেত্রী হিসাবে রিপ্রেজেন্ট করতে পারে, সেই সব ক্ষেত্রে মেন্সের থেকেও ওমেন্সের। এই ক্ষেত্রে আমরা তো পঞ্চায়েত বলে যে সিরিজটা ছিল সেটা পড়াটা বেটার না, দেখাচ্ছে যে ওখানে মহিলা পঞ্চায়েত কিন্তু কাজ করছেন তার হাজবেন্ড, এইটা যাতে না হয়। যে প্রত্যেকেই দেখেছি পঞ্চায়েত 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 2.0 সমস্ত যে সিরিজগুলো, তো ওখানে যে দেখাচ্ছে যে মহিলা তিনি হচ্ছেন মানে নেত্রী, কিন্তু তার সমস্ত কাজ করছে কিন্তু তার ওয়াইফ মানে হাজবেন্ড। তো এইটা যাতে না, যখন উনি পঞ্চায়েত নেত্রী তো ওনাকেই কাজ করতে হবে, অ্যাজ আ নাও তার রিপ্রেজেন্টেটিভ কেউ অন্য আরেকজন, এটা কখনো যাতে না হয়। তো সেই জন্যই যাতে তাদের যে লক্ষ্য, তাদের যে কাজের যে ভূমিকা, সেটা যাতে একটু স্ট্রেংথেনিং করা যায়, ক্যাপাসিটি বিল্ডিং ফর ওমেন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন অ্যাক্রস দ্য কান্ট্রি, সমস্ত জায়গায় যেখানে যেখানে পঞ্চায়েত আছে, লোকাল সেলফ গভর্নমেন্ট যেসব জায়গাতে রয়েছে সেসব জায়গাতে ওমেন্সের পার্টিসিপেশনটাকে আরো বাড়ানোর জন্য। It focuses on the enhancing their leadership capacity and decision-making abilities and strengthening their role in governance at the grassroots level. তাদের লিডারশিপ ক্যাপাসিটি প্রত্যেকের মধ্যেই কোথাও না কোথাও, ওমেন্সদের ক্ষেত্রে বলবো স্বাভাবিক, প্রত্যেকটা ওমেন্সরাই যেহেতু হ্যাঁ প্রত্যেকটা নারী বা মহিলা কোথাও না কোথাও তাদের নিজেদের বাড়িতে নিজেদের ডিসিশন নিজে নিতে হয়, তো লিডারশিপ রোলটা তাদের মধ্যে থাকবেই। এই যা মানে ছোটবেলার থেকে যেটা আমাদের বলে থাকে, লিডারশিপ রোল তাদের মধ্যে থাকবেই। তো ভোটের ক্ষেত্রে যে আলাদা সেটা তো নয়, এটাও একটা জনকল্যাণমূলকই কাজ। তো জনকল্যাণমূলক তুমি যেমন আমাদের বাড়িতে আমাদের মায়ের সব ডিসিশন নেয়, অ্যাজ আ ওয়েলফেয়ার, যদি ওয়েলফেয়ার তো না, গুড ডিসিশন যদি আমাদের কারো নিয়ে থাকে, মাই নিয়ে থাকে, তো জনকল্যাণ নেত্রী হলে তো সেও সমাজের জন্য গুড ডিসিশনই নেবে। অ্যাজ আ গুড ডিসিশন মেকার তার মধ্যে যদি ক্যাপাবিলিটি থেকে থাকে, তাহলে সে কেন রিপ্রেজেন্ট করবে না লোকাল সেলফ গভর্নমেন্ট। এবং তার সাথে কি দিচ্ছে, রোল ইন গভর্নেন্স, মহিলাদের যে গভর্নেন্সের যে পার্টিসিপেটটা থাকা দরকার, সেই রকম যেটা তাতে যাতে আরো ইনক্রিজ হয় গভর্নেন্সে মহিলাদের পার্টিসিপেশন, সেটার উপর নজর দিতে হবে একদম গ্রাসরুট লেভেল, একদম লেভেলে, মানে একদম রুট লেভেল থেকে, একদম যেটা বলা হয় যে নিচের থেকে তাদেরকে এই ফোকাসটা রাখতে হবে। রিকগনাইজিং দ্য ইম্পর্টেন্ট রোল অফ ওমেন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ইন দ্য রুরাল লোকাল গভর্নেন্স, সব থেকে বেস্ট। আমরা যারা অনেক সময় আমি যারা ডেলি প্যাসেঞ্জারি করি, একটা কথাই বলছি, প্রত্যেকদিন দেখবে প্রচুর লোক, বিশেষ করে লেডিসের ঢোকার জায়গা থাকে না। সবাই ভাবি যে মেয়েরা এত বাড়িতেই তো থাকে, প্রত্যেকে বাড়িতেই থাকা উচিত, কিন্তু তাহলে এত মেয়ে যাচ্ছে কোথায়? কোথাও না কোথাও তো কাজ করতেই যাচ্ছে না। আমি এই পরিপ্রেক্ষিতে একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে মিশেল ওবামার একটা বই আছে, ইন মাই হাউস না, মিশেল ওবামারই লেখা একটা, মিশেল ওবামা একটা হোয়াইট ড্রেস পরে, নামটা আমার ঠিক মনে নেই, আমি অনেক আগে পড়েছিলাম বইটা। যদি কেউ পড়তে চাও তো ওই বইটা পড়তে পারো। মিশেল ওবামার একটা বই আছে, দিস এ ওমেন রিপ্রেজেন্টেটিভ, মানে উনি পুরোপুরি মেয়েদেরই চিন্তা ভাবনা নিয়ে লিখেছেন, ভীষণ ভালো বইটা। যদি আমার মধ্যে যে নেগেটিভিটিটা থাকে, অনেক সময় আমরা ভেবে থাকি একটা মেয়ে
যে থাক হচ্ছে না, বা কোনো কারণে এখন যেমন ফেসবুকে সব জায়গাতেই লিখে থাকে যে কনফেকশনে লিখে থাকে বাড়ির থেকে এই প্রেশার দিচ্ছে, বাড়ির থেকে ওই প্রেশার দিচ্ছে। তুমি যদি তোমার ডিসিশনে স্ট্রিক্ট থাকতে পারো, প্রেশার দিচ্ছে আজকে দিচ্ছে কালকে দিচ্ছে, 1 সপ্তাহ দেবে 2 সপ্তাহ দেবে, প্রেশারে এসে তো আমি আমার ডিসিশনটাকে চেঞ্জ করবো না। তো এইটা আমার খুব হাসি লাগে যে আমি যদি আমার ডিসিশনে স্ট্রিক্ট থেকে থাকি, তো যে যা ডিসিশন নিক বা যে যতই প্রেশার দিক না কেন, আলটিমেট তো তোমাকেই কাজটা করতে হবে না। তো প্রেশার আসতে আসতে দাও, তারপরে ওটা বাস্টি করে, তো তুমি তখন নিজেকে আউটবাস করো যেটা তোমার জন্য পজিটিভ মনে হয়ে থাকবে, যেটা তোমার জন্য পজিটিভ মনে থাকবে সেটাই। আজকাল সমস্ত কনফেকশনে লিখে দেখে থাকি যে প্রচুর পরিমাণে হিউজ প্রেশার, রিলেশনশিপ থেকে শুরু করে এভরিথিং। খুব হাসি পায় যখন দেখি 18-19 বছরের একটা মেয়ে লিখেছে যে, কতদিন আগেই পড়ছিলাম আমি, 18-19 বছরের একটা মেয়ে লিখেছে যে কনফেকশনে আমার বাড়ির থেকে মেনে নিচ্ছে না। আমি মনে মনেই ভাবলাম এখনো পর্যন্ত কেরিয়ারের সিটাও দেখলি না, তুই এখন থেকে ভাবছিস তোর বাড়ির থেকে মানছে না। এই জিনিসগুলো যাদের মধ্যে থাকে না, অ্যাটলিস্ট সমস্ত কিছু নিয়েই খারাপ লাগে যে তা সেই মেয়েটারও কপালটা খারাপ যাবে, নিজেরটা নিজে বুঝছে না। নিজেরটা নিজে বোঝাটা খুব দরকার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আমার একটা বন্ধু আমাকে বলেছিল, মধ্যপ্রদেশে থাকতো সে, সে বলেছিল যে যখন আমার লাস্ট বার যখন আইএস পরীক্ষার খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল, সামহাউ 2 নম্বরের জন্য আটকে যাই, তো তখন একটা বলেছিল ডোন্ট বি টেন্স, তোদের আর কি, তো তো আফটার যদি না হয়ে থাকে কারণ না কারণ একটা গভর্নমেন্ট জব ছেলেদেরকে বিয়ে করে নিবি, তোর লাইফ সেটেল। আর এখনো পর্যন্ত সেটা নিয়েই মজা ওড়ায়। বাট কোথাও না কোথাও সে কথাটা আমার খুব খারাপ লেগেছিল, আমি প্রোটেস্টও করি, সবার মেন্টালিটি তো তোর মতো নয়, সবার মেন্টালিটি তোর মতো নয়, তো আমার মেন্টালিটি সেরকম নেই। সেটার কথা যদি আমাদের যে নিজস্ব যে ইকোনমিক একটা ডিপেন্ডেন্ট থাকা দরকার ওমেন্সদের ক্ষেত্রে, তো সেই জায়গায় ওমেন্সদের জন্য প্ল্যাটফর্মও আলাদা থাকা দরকার। এই প্ল্যাটফর্মগুলোর জন্যই আজকে গভর্নমেন্ট বলো প্রাইভেট বলো সমস্ত জায়গাতে আজকাল ওমেন্সদের জন্য প্ল্যাটফর্ম রাখা হচ্ছে, এবং অনেকদিন ধরেই চলছে এটা, যেটা আমরা সেটা ইউটিলাইজ করি না। আমরা আমাদের মধ্যে চলতে থাকি, আমরা আমাদের মধ্যে যদি পাওয়ার থেকেও থাকে তো সেটা আমরা ইউটিলাইজ করি না। তো সেটার জন্যই গভর্নমেন্টের লোকাল গভর্নমেন্ট যদি স্কিমটা বার করছে, লোকাল গভর্নমেন্টের এই সাক্ষাৎ পঞ্চায়েত নেত্রী অভিযান, it focuses on enhancing their leadership capacity, decision making abilities and strengthening their role in governance and grassroots level, recognizing the important role of women elected representatives in the rural local governance. The Ministry of Panchayati Raj has formulated strategy enhance their leadership capacity and ensure the active participation in decision making. কি দিয়েছে ওমেন্স এর ক্ষেত্রে, বলেছে স্ট্র্যাটেজি এনহান্স দ্য লিডারশিপ ক্যাপাসিটি, তাদের লিডারশিপ ক্যাপাসিটির ক্ষমতা বাড়াতে হবে, এবং কি না পার্টিসিপেশন ডিসিশন মেকিং। যে যে গভর্নমেন্টের লোকাল সেফ গভর্নমেন্টের কোনো ডিসিশন নিতে গেলে আগে হয়তো অতটা ডিটেলস বলা যায় না, যেখানে হয়তো মেন্সদের পার্টিসিপেটটা বেশি থাকতো, তো সেই জায়গাতে ইকুয়ালিটি যদি বলতে হয় ইকুয়ালিটিটা রাখার করার চেষ্টা চলছে। ইনডিরেক্টলি মেসেজ ফর দিস, যে ইকুয়ালিটি যদি মেনও পার্টিসিপেট থাকতে পারে, তো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অ্যাজ আ লোকাল সেফ গভর্নমেন্টের কোনটা বেটার হবে, কোনটা লোকাল সেলফ গভর্নমেন্ট যেগুলো আমরা বলে থাকি সেটার ক্ষেত্রে পার্টিসিপেটটা বাড়াতে হবে। মোর দ্যান 1200 পঞ্চায়েত ওমেন লিডার্স ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস পার্টিসিপেট ইন দ্য হিস্টোরিক ইভেন্ট। দ্য ন্যাশনাল ওয়ার্কশপ featured carefully created a panel discussion important topics related to the women's participation in local government such as women, এটা কি হয়ে গেল, such as women's participation and leadership, PRIs changing the dynamic local self government. Exactly. কি দিচ্ছে the important topics related to decision, the important topic related to women's participation in local government such as women's participation and leadership in PRIs, Panchayati Raj institutions, changing the dynamics in local self government. যদি women's এর participation এখানে এই মানে ন্যাশনাল ওয়ার্কশপ ফিচার এটাই ডিসকাশন করছে, এই টপিকসটা কিসের জন্য রিলেটেড, যদি ওমেন্সদের এই টপিকের মাধ্যমে এই ডিসকাশন করা হয়েছে যে যদি ওমেন্সদের পার্টিসিপেশন বেশি থাকে, যে ডাইনামিক লোকাল সেফ গভর্নমেন্টের পজিশন চলছে, ডাইনামিক সিচুয়েশন, যে ডাইনামিক ঘটনাগুলো ঘটে থাকে যেগুলো চলতি ঘটনা, তো ওই ঘটনাতে লোকাল সেফ গভর্নমেন্টে যদি ওমেন্সের পার্টিসিপেশন বেশি থাকে তাহলে আরো বেটার লোকাল সেফ গভর্নমেন্ট গঠন করা যাবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল হুইল চেয়ার ডে 1 মার্চ কবে? ইন্টারন্যাশনাল হুইল চেয়ার ডে 1 মার্চ। অন 1 মার্চ পিপল around the world celebrated the International Wheelchair Day. The day gives voice of the people who experience mobility on wheels, highlights the importance of the device ensuring the independence. The gives voice of people who experience mobility on wheels, যারা somehow abnormal বা যারা পায়ে চলতে পারে না তাদের জন্য
প্যারা অলিম্পিক ক্যাটাগরি যেগুলোর মধ্যে পড়ে না, প্যারা অলিম্পিক ক্যাটাগরি, যারা বিকলাঙ্গ যদি আমরা বলে থাকি সেই রকমই, সেই ক্যাটাগরির লোকজনদের এক্সপিরিয়েন্স মোবিলিটি অন হুইলস অ্যান্ড হাইলাইটস ইম্পর্টেন্স টু ডিভাইস দ্য এনশিওরিং দ্য ইন্ডিপেন্ডেন্স। তাদেরও যে স্বাধীনতার যে একটা দরকার পড়তে পারে, তাদেরও মতামতের যে গুরুত্ব আছে সেটার জন্য তাদের জন্য এই ডেটা সেলিব্রেট করা হচ্ছে। On March 1, 2008, the International Wheelchair Day was established by Steve Wilkinson by Steve Wilkinson, a dedicated advocate for wheelchair users who lived with spina bifida. এই ক্ষেত্রে একটা পয়েন্ট দিয়েছিল, হ্যাঁ, স্পিনিয়া বাইফিডিয়া। এই স্পিনিয়া বাইফিডিয়া কিন্তু কারো কোনো নাম না। স্পিনিয়া বাইফিডিয়া তার হচ্ছে একটা রোগ, যেটা হচ্ছে স্প্লিট স্পিন বা স্পাইন, যার আমার যতদূর মনে পড়ছে মেরুদণ্ডের কোনো একটা পার্ট স্প্লিট হয়ে যায়, যার নাম লিভ উইথ স্পিনিয়া বাইফিডিয়া। এটা সেই রোগটার নাম হচ্ছে স্পিনিয়া বাইফিডিয়া, কারোর নাম না কিন্তু। On International Wheelchair Day 2025, various national institutions, composite regional centers under the Department of the Empowerment Person and Disabilities, Union Ministry of Social Justice Empowerment organized several events across the country. International কারা কারা ইয়ে করেছিল, পার্টিসিপেটেড ইয়ে করেছিল, Department of the Empowerment Person and Disabilities and Union Ministry of Social Justice and Empowerment organized this program. কে কে করেছিল অর্গানাইজ এই প্রোগ্রামটা? একটা হচ্ছে ডিপিডব্লিউডি আর একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট। দিস ইনিশিয়েটিভস spearheaded by the Union Ministry of Social Justice and Empowerment were aimed to promoting accessibility, independence and the inclusion person with disabilities. কি প্রমোট করার কথা বলেছি? অ্যাক্সেসিবিলিটি, তাদের যে অক্ষমতা আছে এবং তাদের যে স্বাধীনতাটা দেওয়া উচিত সেটার উপর, অক্ষমতা থাকা সত্ত্বেও তাদের যে নিজেদের একটা স্বাধীনতা থাকা উচিত সেটার উপরে এটার এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে। That day highlights the importance of the wheelchairs in the lives of the users and serves as an important opportunity to raise awareness and inclusiveness in the society. Key highlights the importance of wheelchairs in the lives users. যারা ডিসএবিলিটিস তাদের ক্ষেত্রে হুইল চেয়ার এখনো পর্যন্ত কারোর যদি হয়ে থাকে, যদি গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি, অতি সহজে কিন্তু হুইল চেয়ার পাওয়া যায় না। তার জন্য অ্যাপ্লাই করতে হয়, অনেকগুলো প্রসেস ফলো করতে হয়, প্রপার সার্টিফিকেট দেখাতে হবে, স্বাভাবিক সার্টিফিকেট তো লাগবে, কিন্তু ওটা প্রোভাইড করতে করতে মিনিমাম 2-3 মাস লাগিয়ে দেয়। এই লোকটা তাহলে 2-3 মাস কি করে থাকবে? এই যে বাইরে কিছু সেটা নয় তাদের প্রফেশনাল বা হুইল চেয়ারে থাকলে সে ইয়ে করতে পারবে না, হয়তো পায়ও নি, অতটাও তো ডিটেলসে জানা যায় না। কিন্তু প্রত্যেকে যাদের ডিসএবিলিটিস রয়েছে, যারা হাঁটতে চলতে সক্ষম নয়, তাদের তো প্রোভাইড করা দরকার। এটা তো কার উচিত? গভর্নমেন্টের উচিত। গভর্নমেন্ট কিন্তু সেটা প্রোভাইড করতে পারছে না, তো এটা গভর্নমেন্টের অক্ষমতা। এই ক্ষেত্রে এটা একটা নেগেটিভ পয়েন্ট। যখনই আমরা কোনো গভর্নমেন্ট স্কিম নিয়ে মেন্সের ইয়ে লিখি, কোশ্চেন লিখি, যদি দিয়ে দেয় এই কোশ্চেনটার উপর ইন্টারন্যাশনাল হুইল চেয়ার উপরে কোনো একটা ন্যাশনাল স্কিম, ডিপিডব্লিউডির কিছু একটা স্কিম বার করে বা স্কিমের থেকে লাইন তুলতে ডিপিডব্লিউডির অক্ষমতা, তখন তোমাদের কিন্তু যেমন পজিটিভ ওয়ে লিখতে হবে তার সাথে সাথে নেগেটিভ ওয়ে লিখতে হবে। নেগেটিভ ওয়ের মধ্যে কিন্তু গভর্নমেন্টের এই যে প্রোভাইড টু অল এই পয়েন্টটা কিন্তু দেওয়া দরকার, এবং সেটা যে তার টাইম, আমার আজকে অসুস্থ, আমি অসুস্থটা আজকে না দেখিয়ে আমাকে গভর্নমেন্ট 1 মাস পরে প্রোভাইড করছে, এটার লাভ কি হবে? আমি 1 মাসটা চলবো কি করে? এটাও গভর্নমেন্টকে দেখতে হবে। তো এই নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু তুলবে, বাট বেশিরভাগটা পজিটিভ রাখবে, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ রাখতে পারবে, পুরো নেগেটিভ রাখবে না। Next, inclusive in the society. Okay, India's first World Peace Center has been inaugurated. Gurugram, Baba. World Peace Center, Shanti Center, কোথায় না গুরুগ্রামে। কি নাম? Center has been established under the leadership of the Jain Acharya Lokesh Muni and the efforts of the Ahimsa Vishwa Bharati Sector 39, Gurugram. Ramnath Kovind, the former President of India, along with the dignitaries attending this inaugural ceremony, the World Peace Center will act a beacon of the spirituality and social unity, providing platform, peace education, environmental preservation, equality and the instrumental peace building process. ভাই এখান থেকে অ্যানসিয়েন্ট রিলেট করে নাও, একটা হচ্ছে জৈনদের ফিলোসফি আর একটা হচ্ছে বুদ্ধিস্ট ফিলোসফি। জৈনদের যে ত্রিরত্ন মার্গ আর হচ্ছে বুদ্ধিস্টদের অষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে? জৈন যেহেতু দিয়ে দিয়েছে, জৈনিস ফিলোসফি বা জৈনদের যা আছে
কি কি পন্থা ফলো করে, বিশেষ করে শ্বেতাম্বর দিগম্বর থেকে শুরু করে ওটা কি বলে সমস্ত কিছু জৈনদের যে ক্যাটাগরিগুলো পড়ছে সবকিছু পড়ে থাকো, কারণ একটা কোশ্চেন এখান থেকে কনফার্ম। ওয়ার্ল্ড পিস সেন্টার পড়ে রাখো, কবে হয় ব্যাস, তারপরেই কোশ্চেন কিন্তু একদম জেন, ডিরেক্ট কোশ্চেন জেন ফিলোসফি, যারা ফিলোসফি অপশন তারা জানবে জেন ফিলোসফির মধ্যে অনেক কিছু পার্ট থাকে, অতটা আমাদের ডিটেলসে পড়ার দরকার নেই। হিস্ট্রি যাদের আছে তারা জেনদের ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু পড়ো, এই দুটোই এদের টার্গেট। নেক্সট কি দিচ্ছে কি না, তাদের কি টার্গেট, দিস ওয়ার্ল্ড পিস সেন্টার অ্যাক্ট কি সোশ্যাল ইউনিটি, মানে ইউনিটি রাখতে হবে, সোশ্যাল ইউনিটি, একত্রিকতা, প্রোভাইডিং প্ল্যাটফর্ম পিস এডুকেশন, সবার মধ্যে এডুকেশন, পিস এডুকেশন মানে এডুকেশন নিয়ে যে আমাদের আজকাল বেশি রাজনীতি চলছে, বেশি গন্ডগোল হয়ে থাকে, এবং এডুকেশনটা সবার মধ্যে যে পৌঁছে দেওয়া, পিস এডুকেশন, শান্তি এডুকেশন বলে তো কিছু হয় না, বাট এখানে পিস এডুকেশন বলতে এটাই যে এডুকেশন ফর অল, এডুকেশন ফর অল, প্ল্যাটফর্ম, এনভায়রনমেন্ট যেটা আমরা করে থাকি, কার্বন নিউট্রালিটি এক্ষুনি পাবো হয়তো এর মধ্যেই থাকবে, এনভায়রনমেন্ট পিস মানে সেটাই যে কার্বনের ব্যবহার কমাতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রাখতে হবে, এইগুলোই টার্গেট। আর একটা কি প্রিজার্ভেশন, হ্যাঁ প্রিজার্ভেশন, যেগুলো আমাদের মনুমেন্টস বলো, যে জিনিসগুলো বানানো আছে সেগুলোর উপর যাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে সেটা প্রিজার্ভ করতে হবে। আর এটা কি দিচ্ছি ইকুয়ালিটি, ইকুয়ালিটি বলতে যেটা আমাদের জেন্ডার ইকুয়ালিটি কথা এখানে বলা হচ্ছে, মেন্স আর ওমেন্স আর বোথ আর ইকুয়াল, তার সাথে আসছে আজকাল থার্ড জেন্ডার, রাইট টু ফ্রিডম টু রাইট টু ইকুয়ালিটি, সমস্ত কিছু এর মধ্যে পড়ছে ইকুয়ালিটি। অ্যান্ড ইনস্টিটিউশনাল পিস বিল্ডিং প্রসেস, যেটা এটারই বিল্ডিং প্রসেসের এইগুলোই হচ্ছে মেন পার্ট। ইট উইল প্লে আ কি রোল টু ফস্টারিং অ্যাওয়ারনেস, সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এক্ষুনি বললাম ইট উইল প্লে রোল ফস্টারিং অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা যে সোসাইটিতে বাস করছি তার যে আমাদের একটা রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, সোসাইটি ভালো রাখা, সামাজিক পরিবেশ ভালো রাখা, তার একটা রেসপন্সিবিলিটি নিতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট যাতে ইন ফিউচার জেনারেশন যারা, তারা যাতে কি বলবো সুস্থভাবে জীবনযাপন করতে পারে, তাদের জন্য একটা পরিবেশ গঠন করতে হবে। ইট উইল অলসো হেল্প স্ট্রেংথেনিং দ্য ইনস্টিটিউশনাল নেটওয়ার্কস ফর পিস অ্যান্ড হারমোনি, মানে শান্তি এবং যে হারমোনি বলতে কি বোঝাবো আমি এটাকে, হ্যাঁ শান্তি, পিস অ্যান্ড হারমোনি, তার মধ্যে একটা ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক, দুটোর মধ্যে একটা শক্ত মানে পরিকাঠামোগত একটা ব্যবস্থা তৈরি করতে হবে। World Peace Center will have peace ambassadors around the world. They will be the responsible for service the peace. World conflict erupts and any part of the world. World conflicts erupts and any part of the world. বিশ্বের কোথাও না সব জায়গাতেই রয়েছে ওয়ার্ল্ড পিস সেন্টার, তাদের কাজই হচ্ছে শান্তি স্থাপন করা। এর থেকে মডার্ন ইন্ডিয়াও রিলেট করা যাবে, হচ্ছে মা ভিকাজি কাম, হ্যাঁ ভিকাজি কামার ওইটাও রিলেট করা যাবে। আচ্ছা নেক্সট, ডক্টর মাদাম ভিকাজি কামা যে প্রথম লন্ডন সোসাইটি ইয়ে করেছিল, সেখানেও তো পিস সংক্রান্ত কথা বলা হয়েছিল, যে ফরমেশনটা সেটাও কিন্তু কভার করবে, সেটাও কিন্তু এর মধ্যে লিখতে পারো যদি লেখা যায়, আমি বানাইনি, ওটা বানানো উচিত ছিল, সরি। ওয়ার্ল্ড পিস সেন্টার ব্যাকগ্রাউন্ড একবার দেখে নেবে, যে জৈন বুদ্ধিস্ট তো আছেই, অহিংসা মার্গ, তার সাথে অশোকও ঢুকবে, অশোকে কি ফলো করেছিল, যদি হিস্ট্রি পার্সপেক্টিভ হিস্ট্রি আর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেট করে দেয়, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। সেই ক্ষেত্রে তখন তোমরা জেনের যে ত্রিরত্ন মার্গগুলো, তারপর হচ্ছে বুদ্ধিস্ট অষ্টাঙ্গিক মার্গ, তারপর মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে যারা যারা কি বলবো নো চেঞ্জার্স অ্যান্ড প্রো চেঞ্জার্সদের কিছু কিছু পয়েন্ট লেখা গেলেও লেখা যাবে না তা না, কারণ তখনকার টাইমে ব্রিটিশদের সাথে যারা কে ছিল সম্পর্ক ভালো রেখে আমাদের সোশ্যাল ইকুয়ালিটি রাখার, তাদের কথা এখানে লেখা যাবে, যারা নো চেঞ্জার্স। আর হচ্ছে তারপরে আসছে যেসব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বিল্ড আপ করা হয়েছিল ভারতের পক্ষে, ভারতের মধ্যে শান্তি স্থাপন করার জন্য, এসব কথাগুলো লেখা যাবে এর মধ্যে। গুড কোশ্চেন। নেক্সট, Dr. Mayank Sharma assumed office as a Control General of Defense Accounts. Mayank Sharma takes charge as the Control General Defense Accounts. He is the 1980 batch officer, Indian Defense Account Service. He has served
in various positions within the government of India, including the Defence Accounts Department. He had also represented India at the International Anti-Corruption Academy and the Diplomat Academy, Vienna. He had represented, কি represent করেছিল? International Anti-Corruption Academy and the Diplomatic Academy, Vienna. কোথায় হয়েছিল? কোশ্চেন দিয়ে দেবে এখান থেকে। অ্যান্টি কর্পোরেশন একাডেমি এন্ড ডিপ্লোম্যাটিক একাডেমি কোথায় ইয়ে করা হয়েছিল? সেটা হচ্ছে ভিয়েনা। দ্য কন্ট্রোলার জেনারেল ডিফেন্স অ্যাকাউন্ট, সিজিডিএ, ইটস আ ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। কন্ট্রোলার জেনারেল কে হেডস করছে? না ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এই দুটোই কোশ্চেন থাকবে, তাছাড়া এখান থেকে কিছু দেবে না। PM Modi released the first river dolphin assessment product, ব্যাস। রিভার ডলফিন কোথায় কোথায় দেখা যায়? রিভার ডলফিন রিভার ডলফিনের মধ্যে যদি আরেকটা কোশ্চেন বলা হয়, একটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র রিভার ডলফিন দেখা যায়, আরেকটা হচ্ছে রিভার ডলফিন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? রেড ডেঞ্জার, হ্যাঁ রেড ডেঞ্জার ক্যাটাগরির মধ্যে পড়ছে, এন্ডেঞ্জার স্পিসিস রেড ডেঞ্জার, ঠিক আছে। কার না IUCN এর রেড ডেঞ্জার যে লিস্ট, এন্ডেঞ্জার স্পিসিসের যে রেড লিস্টটা বের করে, তার মধ্যে কিন্তু এটা কিন্তু রেড লিস্টের মধ্যেই পড়েছে, ঠিক আছে। রিভার ডলফিন ইজ endangered species in red list, IUCN, ঠিক আছে। আরেকটা কি বলা যায়? ও লার্জেস্ট রিভার ডলফিন, লার্জেস্ট রিভার ডলফিন কি? দ্য অ্যামাজন, দ্য অ্যামাজন রিভার ডলফিন ইজ দ্য লার্জেস্ট রিভার ডলফিন, ওকে। অ্যামাজন রিভার ডলফিন is the largest river dolphin. কি দিচ্ছে না? The report was released during the 7th meeting of the National Board Wildlife, এর আগের দিনই পড়লাম। 7th ন্যাশনাল মিটিং ওয়াইল্ড লাইফ ভান্তারা পড়েছি, এর সাথে রিলেট করবে ভান্তারা। তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ ডে, 7th ওয়াইল্ড লাইফ ডে, সরি ওয়াইল্ড লাইফ ডে কবে সেলিব্রেট করা হয়, কবে হয়েছিল? এই যে দিয়ে দিতে, বোর্ড ওয়াইল্ড লাইফ এট দ্য শাসান গির ইন জুনাগড় ডিস্ট্রিক্ট। গির মতলব গির ন্যাশনাল পার্ক, এশিয়াটিক লায়ন ফেমাস। The report has estimated total 6,327 dolphins in India. This is the estimation. 28 rivers across the 8 states survey and 150 man days were dedicated, it covering 8,500 kilometers. কোথায় কোথায়? 28 rivers, নর্মালি যেখান দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সেখানে, সুন্দরবন এরিয়া, ব্রহ্মপুত্র এরিয়া, এইগুলোতেই দেখা যাবে রিভার ডলফিন, তাছাড়া আর কোথাও দেখা যাবে না। উত্তরপ্রদেশ রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার, এক্স্যাক্টলি উত্তরপ্রদেশ রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ রিভার ডলফিনস। ইউপি ইজ ফলোড বাই বিহার, ওয়েস্ট বেঙ্গল আর আসাম। বলেই দিলাম, বিহার, আসাম, ওয়েস্ট বেঙ্গল। গঙ্গা এসছে কোথা থেকে? উত্তরাখণ্ড থেকে, ইউপি হয়ে সুন্দরবন আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে ইন্ডিয়ান ওশিয়ানে মিশছে। তার মানে যেগুলো যে যে স্টেটের ওপর দিয়ে গঙ্গা গেছে সেই সেই স্টেটেরই নাম থাকবে। ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। আসামে কি আছে? না ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রতে দেখা যায় রিভার ডলফিন। গ্যাঙ্গেস রিভার ডলফিন ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল অফ ইন্ডিয়া। ইটস আ, আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি, অনেক সময় দিয়ে দেয় কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। অ্যাকোয়াটিক অ্যানিমেলস, ম্যামালস, অ্যাকোয়াটিক অ্যানিমেলস, ম্যামালস, স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পড়ছে। কিন্তু National Aquatic Animal of India, it's nearly blind and relies on echolocation of its biological needs. Blind and relies, এটা কি? তারা দেখতে পায় না, ঠিক আছে, এবং তারা কিসের উপর ডিপেন্ড করে থাকে? ইকোলোকেশন এন্ড বায়োলজিক্যাল নিডস, তাদের যে বায়োলজিক্যাল নিডস, তাদের যে চাহিদা থাকে তাদের কন্ডিশন ওয়াইজ, সেইগুলোর থেকেই তারা ডিপেন্ড করে থাকে। নিয়ারলি ব্লাইন্ড, ঠিক আছে, একদমই কাছের জিনিস যেটা বলতে পারো সেটা একদম চোখে দেখতে পারে না। অ্যান্ড রিলাইজ অন দ্য ইকোলোকেশন, তাদের ওই সমুদ্রের নিচে চলতে চলতে তারা ওই কিছু একটা আমি পড়েছিলাম, তারা শব্দ শুনতে পায়, ওই শব্দ শুনে তারা আন্দাজ করতে পারে তাদের লোকেশন এবং তাদের যে বায়োলজিক্যাল নিডস এর মতো তারা যেখানে 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 তাদের মনে হচ্ছে এই জায়গাটা আমাদের বাসস্থানের উপযুক্ত, তো তারা সেখানে নেস্ট করে, মানে সেখানে তারা থাকে।
90% of this species population resides in India. It found the Ganga, Brahmaputra, Meghna and Karnapuli river system. গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অ্যান্ড কর্ণফুলী রিভার সিস্টেম। ভাই ভালো কথা বলছি, পরীক্ষায় কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্রার অরিজিন থেকে শুরু করে ট্রিবিউটারিজ থেকে শুরু করে কোথায় কোথায় কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে সমস্ত কিছু নতুন একটা স্টেট এটা পাবে কর্ণফুলী। কর্ণফুলীটা কিন্তু তোমরা একবার হলেও ফাইন্ড আউট করে নেবে। মেঘনা অ্যান্ড কর্ণফুলী এই রিভার সিস্টেম, কর্ণফুলী কার ট্রিবিউটারিজ কোথা থেকে লোকেট করা হয়েছে, কোন কোন স্টেটে আছে, তার নিকটে কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ আছে কিনা, সমস্ত কিছু কোশ্চেন এখান থেকে কভার করবে। পরীক্ষার কোশ্চেন ফে যদি না বলো যে না ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ দিচ্ছে কিন্তু এরকম দেয়নি, তারপরে বলো প্রত্যেকটা কোশ্চেন এরকম ভাবেই আসবে। নেক্সট, কৃষ্ণা জয়শঙ্কর crosses 16 mark indoor shot put. Krishna Jayashankar became the India's first woman who crossed the 16 meters in indoor shot put during the 2025 Mountain West Indoor Track নাকি 2020 West Indoor Track and Field Championship. She was record breaking. She surpassed the previous Indian indoor record 15.54 meters. This record was made by the Purnaro Rane. Record made by the Purnaro Rane 2023 until the penultimate rounds. She was ranked 4th. Her final throw earned her the bronze medal. কি পেয়েছিল না bronze medal. Maya Lensar won the gold medal. Who won the gold medal? Maya Lensar. And the Gabby Mons won the silver medal. Gabby Mons won the silver medal. Both are from USA. 15.03 meters are Krishna's previous best in the throw. The women's shot put record for India's 18.41 meters total. This was made by the Ava Khatua at the Federation Cup. Bas, দিয়ে দিল। Ava Khatua Federation Cup is related to. Okay, next. India emerged as the third largest biofuel producer in the world. Let me change. India emerged as the third largest biofuel producer. First question, biofuel. Biofuel কি? Biofuel কি? জৈব জ্বালানি। ভূগোলে আমরা পড়ে থাকি, এনভায়রনমেন্টের পড়ে থাকি। এনভায়রনমেন্টের ইকোলজি প্রচুর কোশ্চেন থাকে। এনভায়রনমেন্টের ইকোলজি প্রচুর কোশ্চেন থাকে। এটা হচ্ছে biofuel. Biofuel কি? Liquid fuels provide from renewable biological sources including plants and algae. Renewable energy sources কোথা থেকে আসছে? যেগুলো না জৈব জ্বালানি কোথা থেকে আসছে? প্ল্যান্টস অ্যান্ড এলগি, জীব এবং ছাউলা থেকে যেগুলো কম্পোস্টিং করা হয়, যেখান থেকে এনার্জি পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে বায়োফুয়েল। বায়োলজিক্যাল সোর্সেস লিখে দিচ্ছি আমি, প্ল্যান্টস অ্যান্ড এলগি। ওকে, ইন্ডিয়া emerged the third largest biofuel producer in the world. থার্ড লার্জেস্ট মানে বিশ্বের মধ্যে থার্ড পজিশনে আছে। অ্যাজ অফ দ্য জানুয়ারি ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড, আচ্ছা কালকেই পড়ছিলাম না, ডায়েরি সেক্টর, ওয়েস্ট টু এনার্জি, সমস্ত কিছু কিন্তু এইভাবেই কোশ্চেন লিঙ্ক করতে হবে। এখান থেকেই তুমি লিঙ্ক করো বায়োফুয়েলের সাথে এর সাথে কোনো লিঙ্ক থাকছে কিনা, যদি না থাকে র্যান দো, আর যদি থেকে থাকে তাহলে লিঙ্ক করো। তুমি ওই পয়েন্টটাকে কিভাবে লিখবে, দেখো লেখা তোমার উপর। আমি জাস্ট পয়েন্টগুলো এক জায়গাতে কালেক্ট করে দিয়ে যাচ্ছি যাতে ভুলে না যাও, কারণ পরীক্ষার সময় আমরা স্বাভাবিক কোনো একটা কোশ্চেন এমনিতেই ওরকম খটোমটো কোশ্চেন থাকবে, ইনস্ট্যান্ট বসে ভেবে লিখতে হবে। তো পয়েন্ট যদি এক জায়গায় কালেক্ট থাকে না, লিখতে সুবিধা হবে। আমি জাস্ট পয়েন্টগুলোকে এনে দিচ্ছি, এবার লিখবে কিন্তু তোমার প্রসেসে, লেখাটা কিন্তু পুরোপুরি তোমার প্রসেসে। যদি এখানে জানি না কোথাও মক টেস্ট নেয় কিনা, যদি এরকম কোথাও মক টেস্ট দিয়ে থাকো পেন্সের জন্য, তাদের টিচারদের কাছে কি দেখাও। এই ইনসাইট আইএস এর পেজে যাও, ভিশনের পেজে যাও, নেক্সট আইএস এর পেজে যাও, যেখানেই যাবে প্র্যাকটিস কোশ্চেন প্রচুর থাকে। বিশেষ করে ইনসাইটের তো প্রচুর থাকে। প্রিলিমসের জন্য ইনসাইট বলো, ভিশন বলো, ভিশনে তবুও রিপিট করে, বাট ইনসাইটের কোশ্চেনগুলো আমার খুব ভালো লাগে। ইনসাইট আইএস এর কোশ্চেনে যাও। এখন নেক্সট আইএস এর প্রিলিমসের কোশ্চেন অসাধারণ, ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা। প্রত্যেকটা এমসিকিউ দাও, তার সাথে যদি কেউ এবছর থেকে প্রিপারেশন নিচ্ছ তারা সিলেবাস কমপ্লিট করে মেন্সের থেকে একটা একটা করে হলেও কোশ্চেন করো। দৃষ্টির কোশ্চেন দেখো, দৃষ্টিতে বিশেষ করে এসে, ফোরামের এসে, এইগুলোর কোশ্চেনগুলো দেখো। দেখবে যতটা না আমরা পিওআইকিউর উপর ডিপেন্ডেন্ট থাকি, পিওআইকিউ তো থাকতেই হয়, পিওআইকিউর সাথে সাথে এমসিকিউ,
প্রত্যেকটা ইনস্টিটিউশনে যে এমসিকিউ গুলো দেয় না, সেগুলো কিন্তু তারা অনেক ভেটে, তাদের যে রিসার্চ টিম থাকে তারা মারাত্মক লেভেলের। ইট ইজ এ সিগনিফিকেন্ট স্টেপ টুয়ার্ড আ শিফট ক্লিনার দ্য রিনিউয়েবল এনার্জি। এটা সিগনিফিকেন্ট স্টেপ, মানে এটাই, মানে এটার মাধ্যম দিয়ে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ক্লিনার এনার্জি, যেটা পুরো কোনো রকম কোনো দূষণমুক্ত এনার্জি যেটা বলা থাকে, কিছুই দূষিত হবে না, যতটা পরিমাণ কম দূষণ করা যায়, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ইন্ডিয়া উইল ভেরি সুন টু হ্যাভ 20% ইথানল ব্লেন্ডিং। এই পরিপ্রেক্ষিতে একটা বলে যে ইথানল ব্লেন্ডিং কার কার মধ্যে, মানে কিভাবে করা যায়, মানে কোন কোন প্রোডাক্ট ইউজ করলে ইথানল ব্লেন্ডিং করা যায়। ইথানল ব্লেন্ডিং কি বলে, প্রসেস অফ দ্য মিক্সিং ইথানল অ্যান্ড পেট্রোল, যেটা বলে থাকি, প্রসেস অফ দ্য ইথানল অ্যান্ড পেট্রোল and create a clear burning fuel. ইথানল আর পেট্রোলকে দুটোকে মিক্স করে যে ক্লিয়ার বার্নিং ফুয়েলটাকে বানানো। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে বসে থাকবে, ইথানল পাওয়া যায় কোথা থেকে? ইথানলটা পাওয়া যায় কোথা থেকে, কিসের থেকে? ইথানলকে আমি বায়োগ্যাসের সাথে রিলেট করবো কি করে? ইথানলকে বায়োগ্যাসের থেকে রিলেট করবো এইভাবেই, ইথানল হচ্ছে প্রোডাক্ট, যদি সুগার কেন চাষ করে, যখন দেখবে সুগার কেন থেকে আজকাল সুগার কেন, প্যাডি, মেজ, এইগুলো চাষ করলে এইগুলো হচ্ছে সোর্সেস অফ ইথানল, এইগুলো হচ্ছে সোর্সেস অফ ইথানল, এইগুলোর থেকে ইথানল পাওয়া যায়। সো এইগুলো যখন আখ চাষ করার পর যে আখের ছিবড়া, এখন ওগুলোকে কিন্তু ইউজ করা হচ্ছে, ইথানল ব্লেন্ডিং। ইথানল ব্লেন্ডিং এর সোর্সেস কোথায়? না সুগার কেন, প্যাডি, মেজ। দেখো ভাই, এখান থেকে আবার রবি খরিফ রিলেট করছো, এইভাবে রিলেট করো, প্যাডি ইজ খরিফ, মেজ ইজ রবি, আর সুগার কেন ইজ আ মনসুন। না, মনসুন তো হবে না, ওটা গ্রীষ্মকালীন ফসলই তো বলা হয়, তাহলে খরিফ হবে। আচ্ছা, নেক্সট, ইন দ্য লাস্ট ইয়ার 10 years the ethanol blending initiatives have enhanced farmer incomes, এক্স্যাক্টলি। ইথানল ব্লেন্ডিং, সুগার কেন হাইস্ট প্রডিউসার কোথায়? ইউপি। সুগার কেন সব থেকে বেশি প্রডিউসার কোথায়? ইউপি, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর আসছে মধ্যপ্রদেশ, ইউপিতে সব থেকে বেশি। It has also helped reducing CO2 emission equivalent of planting another 1.7 crore trees. কি না, CO2 কমিশন এমিশন করে, আর কত না, প্ল্যান্টিং 100, যা 1,75,00,000 গাছ লাগানোর সমান। To support the ethanol blending, that oil marketing companies have signed agreements with the 131 dedicated ethanol plants. 131 dedicated ethanol plants, যেটা অয়েল ব্লেন্ডিং কোম্পানিগুলো সাইন করেছে। These plants will produce 745 crore liters ethanol annually. কি প্ল্যান্টস? এই প্ল্যান্টস গুলো, যে ইথানল প্ল্যান্ট যেগুলো হয়, সেটা হচ্ছে সুগার কেন, প্যাডি, মেজ। এই প্ল্যান্টস গুলো কত করে না, 745 crore liters ইথানল অ্যানুয়ালি তারা ইনকাম প্রডিউস করতে পারে। আচ্ছা, নেক্সট স্টার্ট করছি। সুপ্রিম কোর্ট হ্যাজ এগ্রিড টু হিয়ার আ পিটিশন চ্যালেঞ্জিং তামিলনাডু গভর্নমেন্ট আর টেরিটোরিয়াল। Tamil Nadu government has recently imposed ban on the purse seine fishing within the territorial waters, which lead to the petition filed by the local fishers challenging the ban. Okay, দুটোই রাইট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ বোথ 1 and 2। ফার্স্ট কোশ্চেন যেটা পড়ছিলাম, সুপ্রিম কোর্ট ব্যান করে দিয়েছে, তারপরে লোকাল চ্যালেঞ্জিং গভর্নমেন্ট, একে ওঝা, হ্যাঁ একে ওকা যিনি লয়ার, তিনি তাদের সাপোর্ট হয়ে লড়ছে। এক্সপ্লেনেশন দেওয়া আছে, এএস ওকা, সরি একে ওকা না, এএস ওকা, হিরিং দ্য বেঞ্চ, বলে দিলাম পুরো। এখানে 12 নটিক্যাল মাইলস থেকে শুরু করে ইকোনমিক এক্সক্লুসিভ জোন, এভরিথিং ইউ শুড get in this answer. Consider the following statements. Scientists have recently discovered a potential new state of matter called Bose metal in niobium dyselenide. Niobium dyselenide এর মধ্যে Bose metal, যেটাকে বলা হচ্ছে niobium dyselenide, is a example of Bose metal. This state is founded between the normal metal and superconductor. This discovery has been confirmed by the team of Chinese and Japanese scientists. Every sentence is right, so option D is right answer of all of the above. Explanation আমি পেছনে দিয়ে দিয়েছি।
Next, number 3, consider the following statements. India recently secured a 5,000 square km mining block in Zambia. No, 5,000 ছিল না ওখানে। আর একটা where exploration for copper cobalt will be carried out. Copper and cobalt carried out ছিল, but 5,000 ছিল না। The move is part of the overseas mining expansion as the country is the witnessing the declining production of these minerals. Yes, that's true. Option B is the right answer. 2 only. 9,000 স্কয়ার কিমি ছিল সেখানে। এক্সপ্লেন দেওয়া রয়েছে। 4 নম্বর কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং কোশ্চেন। Prime Minister Modi has released a report of assessment on the river dolphins for the first time. The report was released during the 7th meeting National Park Wildlife Shashankgir, Junagadh district. Right. The report has estimated total 4,327 dolphins in India. No, 4,000 না। কত হয়েছে? দুটো। তার মানে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, ডলফিনস এর সংখ্যাটা দিয়ে দিচ্ছি এখানে 6,327 ইন ইন্ডিয়া ডলফিনস। এটাই হচ্ছে, অনেক সময় দিয়ে দেয় কত খুঁজে পেয়ে গেছে, এবারে র্যাঙ্ক কত সেটা দিয়ে দেবে। নেক্সট কোশ্চেন, আমি এক্সপ্লেনেশনটা এখানে ছোট করে দিয়েছি কারণ এই পেজের মধ্যে নেই, এইটুকু এক্সপ্লেনেশনের জন্য একটা পেজে আমি এটা দিইনি, একটু ছোট করে আছে। Consider the following statement. India emerged the third largest biofuel producer. Yes. As of the January, India achieved 39.6% ethanol blending in petrol. No. The option 1 is the right answer. In the last 10 years. India will very soon 20% ethanol blending 5 years and ahead of the target of 2030. এইটা হচ্ছে কথা। India will very soon 20% blending of the years. As of January, India achieved 90.6%. এখানে কত দিচ্ছে? 39.6%. No, 19.6% blending ethanol blending in petrol. পেট্রোলের সাথে ব্লেন্ডিং করেছে। কত পার্সেন্ট? না, 19.6% ইথানল থেকে ব্লেন্ডিং করেছে। নেক্সট, হু টুক অ্যাডিশনাল চার্জ এজ রেভিনিউ সেক্রেটারি? অজয় সেট বলেই দিচ্ছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি ঋত্বিক বলিপাড়িদা ওন দ্য এটিপি ডাবলস? এটিপি ডাবলস কোন? চিলি। Option A is the right answer. Chile. Oh shit. In which ministry launched the Shakshat Panchayat Niti Abhiyan? Ministry of Panchayati Raj. Option C is the right answer. এখানে দিয়ে দিয়েছে এক্সপ্লেনেশন। Shakshat Panchayati Raj এটা কিন্তু স্কিম। মেন্সের ক্ষেত্রে যখনই ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে বলো, মেন্সের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এসে। এসেতে একটা টপিক থাকবেই ওমেন্সদের ওপর। দুটো পার্ট থাকে না, পার্ট 1 পার্ট 2, দুটো প্যারার মধ্যে যে কোনো একটা প্যারাতে ফিলোসফিক্যাল এইসব অ্যাক্টিভিটিস নিয়ে থাকে, আর একটা টপিকে থাকে কারেন্ট টপিক। একটা হচ্ছে ইকোনমিক থাকে, সোশ্যাল ওয়েলফেয়ার থাকে, তারপর হচ্ছে তোমার ওটা কি বলে, ইউর থট একটা কিছু একটা থাকে, যে তুমি অ্যাজ অ্যান আইএস অফিসার যদি থাকে, ওটা ওরকম কিছু রিলেটেডও থাকে। বেশিরভাগটা থাকে ইকোনমিক্সের ক্ষেত্রে, একটা থাকে এনভায়রনমেন্টাল ক্ষেত্রে, একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের উপরও থাকে। লিঙ্ক করতে হবে, থট দিয়ে দেবে। বাট আলটিমেট যদি লেখাটা আমি দেখি না, সেটা কিন্তু দেখে মনে হবে আমার ফিলোসফির সাথে রিলেট করছে। ফিলোসফির সাথে রিলেট করার পর তোমাকে ওটা করতে হবে যে কোন সাবজেক্টটা তুমি রিলেট করতে পারছো। আমার মতে আমি যখন লিখতাম একটা এসে লেখার জন্য প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডের স্টোরি লিখবে, আমার মতে সব থেকে বেস্ট। আমি আমার এসে পেপারে এটাই দেখেছি। যদি আমি কোনো কোট লাস্টে কোট রাখো সেটা ভালো হয়। কিছু কোট মুখস্থ রাখতে পারো, এপিজে আব্দুল কালামের বই থেকে পড়ে রাখতে পারো, বিবেকানন্দের কিছু কোট মুখস্থ রাখলে সব থেকে ভালো হয়। ইন্সপিরেশন কোট ফর সবার থেকে, ওমেন্স বলো, সোসাইটি বলো, সমস্ত কিছু দিক থেকে। আর যদি পারো, যখন স্টার্ট করা হয় না, যে টপিকটার উপর তুমি লিখছো, তুমি যদি মনে করো, যেমন আমি লাস্ট টাইম লিখেছিলাম এডুকেশন অ্যান্ড সোশ্যাল দিয়ে একটা টপিক ছিল, তো ওখানে একটা এডুকেশন অ্যান্ড সোশ্যাল, আমরা আজকাল সব জায়গাতে দেখি, এখনো পর্যন্ত কিন্তু এডুকেশন ফ্লারিশ নয়। রাস্তাঘাটে আমরা দেখি প্রচুর বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, কোনো রকম তারা স্কুলে যায় না, সারাক্ষণ তারা পয়সা চেয়ে বেড়াচ্ছে। তো এইরকম যদি আমাদের যে সারাউন্ডিং যে ইনসিডেন্টগুলো থাকে, সেই ইনসিডেন্টগুলো থেকে কিছু টপিক যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে বেড়াই, একটুখানি নোটিস করলে এই স্টোরিটা কিন্তু বানানো যায়। প্রত্যেকের মধ্যে যদি তুমি একটা এসে লিখতে পারো, তো তোমার মধ্যে একটা স্টোরি লেখার চান্স থাকবে। হাও আমি লিখেছিলাম ওই রকমই একটা ইনসিডেন্ট নিয়ে, আমার বাড়িতেই ঘটেছিল, তো সেটার থেকে লিখেছিলাম যে
সরি আমার সাথে আমাদের টপিকটা এসেছিল এডুকেশনের সাথে টেকনোলজি যদি ইম্প্যাক্ট করা যায় তাহলে কি হবে, মানে বাচ্চাদের মাইন্ডে কিরকম ইয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমার একটা ভালো টপিক ইয়ে ছিল, আমি নিজেই লিখেছিলাম ইনস্ট্যান্ট বানানো। আগে আমরা যখন ছোটবেলায় কৃষির মুখোশ পড়তাম না, বাচ্চারা ভাবতো কৃষির মুখোশ পড়লে বাচ্চারা উড়ে যাবে, তো সেই জিনিসটা কৃষের মুখোশ পরে আবার বাড়ির পাশেই ঘটেছিল। সেই ছেলেটা ভাবতো যে আমি উড়ে যাবো, তো নিজেই একদিন ছাদের ওপর দিয়ে ঝাঁপ দিচ্ছে। তো এটা তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আমরা যেটা দেখছি ভিজুয়ালি, বাচ্চাদের মধ্যে আজকাল থাকে স্পাইডারম্যানের একটা ইয়ে থাকে। তো এইরকম কিছু কিছু স্টোরি যখন নিজেরা বানাবে, সেটা নিয়ে আমি লিখেছিলাম এডুকেশন আর টেকনোলজি। তো সেই ক্ষেত্রে এরকম আরো পলিটিক্সের কি পয়েন্ট আসতে পারে এডুকেশনের উপরে, বা আরো বেটার অ্যাওয়ারনেস হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এখানে তোমরা এসের মধ্যে ঢোকাতে পারো। কোনো কোনো ফরেন কান্ট্রিতে দেখবে প্রাইম মিনিস্টারের এজ দেখবে, আমাদের প্রাইম মিনিস্টারের এজ দেখবে, বিশেষ করে নিউজিল্যান্ডের যিনি, তার এখন মনে হয় 38-এর, মানে ইয়াং জেনারেশনকে আরো ইনভলভ করতে হবে পলিটিক্সের মধ্যে। সেক্ষেত্রে এডুকেশনের পয়েন্ট খুব দরকার পড়বে। ইকোনমিকের ক্ষেত্রেও তাই, কোনো একটা ইকোনমিক ইম্প্যাক্ট বলো, ইকোনমিক ইনস্টিটিউশন বলো, সমস্ত দিকে এডুকেশনের যতখানি ইম্প্যাক্ট করতে পারে। আমি এডুকেশন টপিকটা নিয়ে বলছি এই কারণে, মানে এটা ভীষণ প্রমিনেন্ট একটা টপিক। এখান থেকে একটা না একটা কোশ্চেন থাকে। এইরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট রিলেট করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটা কিভাবে রিলেট করা যাবে সেটা তোমাকে ভেবে লিখতে হবে ইনস্ট্যান্ট বসে। এর জন্য প্র্যাকটিসটা খুব দরকার। সেই পয়েন্ট উপলক্ষেই বলা যে কোনটা গেল, ওই ন্যাশনাল আগের পয়েন্টে না, আগের পেজটাতেই ছিল, এই যে সাক্ষাৎ পঞ্চায়েত নেত্রী অভিযান। এইখানে এডুকেশন যেমন আছে, ওমেন এম্পাওয়ারমেন্টও আছে। যদি এডুকেশন না থেকে একটা লিডারশিপ কি করে আসবে? তার মধ্যে মিনিমাম যে আমাদের বেসিক নিডস এডুকেশনটা থাকে সেটা তো রাখতেই হবে। তো এই স্কিমটা যখন তুমি নাম লিখছো, তো তার সাথে এটা লেখার আগে, এই স্কিমের লেখার আগে এটা লিখতে হবে যে এরকম কিছু স্কিম, এডুকেশনাল স্কিম যদি থাকে, এটা ওমেন এম্পাওয়ারমেন্টের কোশ্চেনের মধ্যে রয়েছে, এডুকেশনে যদি স্কিম থেকে থাকে, তো স্বাভাবিকভাবে সেই রকম স্কিম কিছু নাম নোট ডাউন করে রাখবে, যাতে এসের ক্ষেত্রে ইনস্ট্যান্ট মনে পড়ে। When the International Wheelchair Day celebrated? Option B, March 1. Next, India's first World Peace Center has been inaugurated. This Gurugram বলেই দিলাম, এটার সাথে কি কি তোমাদের লিংক করতে পারো। একটা কি দিচ্ছে, who assumed the office of the as Control General of the Defense Accounts? D, Dr. Mayank Sharma. Dr. Mayank Sharma. Next, as a report of the first riverine dolphins estimation, the number of dolphins in India more than 6,000, 7,000, 8,000, 9,000, 6,000. Ganga Jamuna district, গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র মেঘনা কর্ণাপুলি কোথায় নদী সেটাতে দেখে নেবে। হু বিকেম দ্য ইন্ডিয়াস ফার্স্ট ওম্যান ক্রস 16 মিটার ইনডোর শুট? কৃষ্ণা জয়শঙ্কর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষ্ণা জয়শঙ্কর। নেক্সট, বিহার ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী প্রেজেন্ট দ্য বাজেট অফ দ্য হাউ মেনি কোর অ্যাসেম্বলি? আগের দিনের কোশ্চেন ছিল এটা। সম্রাট চৌধুরী প্রেজেন্টেড দ্য বাজেট অফ দ্য হাউ মেনি কোর? অপশন এ 3.17 লাখ crore, বিহার অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, এই ক্ষেত্রে একটা পয়েন্ট আছে, এই যে দ্য গভর্নমেন্ট উইল সেট আপ মহিলা হাট ইন কন্যা বিবাহ মণ্ডপ উইল বি ফর্মড এট দ্য পঞ্চায়েত এট দ্য স্টেট ফেসিলিটি মাস ফর দ্য ওয়েডিং ফর দ্য পুয়ার। পঞ্চায়েতি রাজ ইয়ে করতে পারবে, পঞ্চায়েতে যদি কোশ্চেন দেয় পঞ্চায়েতের থেকে ওমেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি স্টেপ নিয়েছে গভর্নমেন্ট, সেখানে এই পয়েন্টটা ইনক্লুড করা যাবে। বিহার গভর্নমেন্ট অলসো সেট আপ মহিলা হাট পাটনা ইন কন্যা বিবাহ মণ্ডপ, এই পয়েন্টটা আবার এই পয়েন্টটা কি ইউজ করা যাবে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। গভর্নমেন্টের থেকে এই ইনিশিয়েটিভ গুলো নিয়ে যাচ্ছে। আরেকটা ইয়ে করা যাবে, সেটা হচ্ছে সোশ্যাল ট্রাইবালের ক্ষেত্রে, যে এইরকম কিছু স্কিম বা এরকম কিছু ফেসিলিটি যদি ট্রাইবাল অ্যাফেয়ার্সকে যদি দেওয়া যায়, তাহলে তাদেরও সুবিধা হবে, তারাও তাদের নিজেদের ফ্যামিলি থেকে শুরু করে গ্রো আপের সুবিধা হবে। ইন্ডিয়া এমার্জ অ্যাজ দ্য লার্জেস্ট বায়োফুয়েল প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড? সেকেন্ড, ফোর্থ, ফিফথ, থার্ড? অপশন ডি, থার্ড। বলে দিলাম বায়োফুয়েল কি, বায়োফুয়েলের মধ্যে আছে ইথানল বিল্ডিং এর ইথানলের কি কি প্ল্যান্ট, ইথানল প্ল্যান্ট কি কি, প্যাডি, মেজ, সুগারকেন। ফার্স্ট হচ্ছে সুগারকেন, প্যাডি, মেজ সেকেন্ড অ্যান্ড থার্ড। ওকে, তারপরে কি দিচ্ছে না, ব্লেন্ডিং কতটা ইয়ে করতে পারে দিস প্ল্যান্টস, মানে যদি আমরা ইথানল প্ল্যান্ট ইয়ে করি, প্রডিউস বা প্ল্যান্ট চাষ করে থাকি, তাহলে কত করোড় লিটার্স অফ ইথানল দিতে পারবে? 745 crore প্রডিউস লিটার্স। ওকে, আজকের মতো এইটুকুই। কার কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা কিন্তু প্রতিদিন জানাও, না জানালে কিন্তু আমিও বুঝতে পারবো না।
ঠিক আছে, নেক্সট দিন কাল তো নেই, মানডেতে আবার কালকে যে কোশ্চেনগুলো থাকবে আমাদের মনে হবে, আমার যেগুলো মনে হয় যে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক হয়ে আসতে পারে, তার সাথে প্রিলিমস অ্যান্ড মেন্স বোথ, আমি সেগুলোই আবার লিখে নিয়ে আসবো।